আসসালামু আলাইকুম। আমাদের আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। শুরুতে আমাকে একটু কনফার্ম করো আমার অডিও ভিডিও সব কিছু ক্লিয়ার আছে কি না। আমার কাছে মনে হচ্ছে ভিডিও মনে হয় একটু আনক্লিয়ার মনে হচ্ছে। তোমরা একটু আমাকে কনফার্ম করো তো, এটা কি তোমাদের কাছেও মনে হচ্ছে নাকি শুধু আমার কাছে মনে হচ্ছে? ওকে, তোমাদের ভাষ্যমতে সব কিছু ক্লিয়ার আছে। যেহেতু সব কিছু ক্লিয়ার আছে তাহলে আমরা শুরু করে দিই। যেহেতু সব কিছু ক্লিয়ার আছে আমরা শুরু করে দিই। আমাদের গত ক্লাসে আমরা গ্রাফ স্টার্ট করছিলাম। এই গ্রাফটা হচ্ছে আমাদের ফিজিক্সের অন্যতম একটা ইম্পর্টেন্ট পার্ট। আর আমরা এখানে যে গ্রাফের কনসেপ্টগুলো পড়তেছি এটা হচ্ছে ফিজিক্স অ্যান্ড ম্যাথমেটিক্সের যে কোনো জায়গায় আমাদের এই কনসেপ্টগুলো কাজে লাগবে। আর আমরা গ্রাফটা পড়ানোর সময় বিশেষ করে আমরা গত ক্লাসে ঢাল নামক একটা কনসেপ্ট নিয়ে খুব বেশি আলোচনা করছিলাম এবং গত ক্লাসের ম্যাক্সিমাম টাইম আমার চলে গেছে হচ্ছে ওই গ্রাফ নিয়ে ঢাল নিয়ে আলোচনার ক্ষেত্রে। তবে ঢালের আলোচনা আমাদের ফিজিক্সের কোনো অংশ নয়, এটা হচ্ছে ম্যাথমেটিক্সের অংশ। কিন্তু যেহেতু আমাদের ফিজিক্সের গ্রাফ পড়ার জন্য ঢালের কনসেপ্ট আমাদের জরুরি, ওই কারণে আমি ঢালের কনসেপ্টটা পুরোটা তোমাদের ক্লিয়ার করে তারপর আমরা গ্রাফের মধ্যে এন্ট্রি করলাম। দেন আজকে হচ্ছে আমরা পুরো দমে গ্রাফের সব কিছু প্রপারলি ক্লিয়ার করব। ওকে, আচ্ছা, তাহলে আমরা আমরা শুরু করি আমাদের আজকের আলোচনা। আর তোমরা বলতেছো, তোমরা অনেকে বলো আমি নাকি ভালো না, ওই কারণে আজকে খুবই ভদ্র হয়ে আসছি। আমিও প্রমাণ করতে চাই আই এম এ ভদ্র ছেলে। ওই কারণে দেখতেই পারতেছো আমি অতিরিক্ত ভদ্র হয়ে আসছি। বোতামগুলো অত্যন্ত আমাদের যত্ন করে লাগানো, একেবারে পুরো পর্যন্ত লাগানো। সো আজকে আমরা একটু ইনোসেন্ট ক্লাস নিব। আসো আমরা সেই ইনোসেন্ট ক্লাস নিই। ওকে, তাহলে একটু ভালো করে খেয়াল করে দেখি। আমরা গত ক্লাসে যে কনসেপ্টগুলো পড়ছিলাম সেই কনসেপ্টগুলো একটু হালকা করে রিভিউ দিতে হবে। তো সেই কনসেপ্টগুলো হালকা করে রিভিউ দেওয়ার পরে আমাদের আজকের কনসেপ্টে আমরা যাব এবং আমাদের গতিবিদ্যার গ্রাফটাকে আমরা দুইটা অংশে বিভক্ত করতে পারি। একটা হচ্ছে ঢাল নিয়ে আলোচনা
আর একটা হচ্ছে ক্ষেত্রফল নিয়ে আলোচনা। গত ক্লাসে আমরা অনলি ঢাল নিয়ে আলোচনা করছিলাম, আজকে আমরা ক্ষেত্রফল নিয়েও আলোচনা করব। দেন হচ্ছে এই রিলেটেড আমরা দুইটা সৃজনশীল সলভ করব, যেই দুইটা সৃজনশীল বিভিন্ন বোর্ড কোয়েশ্চেনে আসছিল। রাজশাহী বোর্ডে একবার 2016 সালে একটা আসছিল, 17 সালে একটা আসছিল। ওই দুইটা কোয়েশ্চেন আমরা সলভ করে দেখাবো সৃজনশীলে এই জিনিসগুলো কিভাবে আসে, এবং আমরা এটাও দেখাবো এমসিকিউতে এই টপিকস থেকে প্রচুর পরিমাণ প্রশ্ন হয়, এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য এই টপিক্সটা যে আমার অন্যতম একটা সুপার হট লেভেলের টপিক্স, সেটা তোমরা আশা করি সলভ করলেই বুঝতে পারবা। এবং বোর্ড পরীক্ষায় আমাদের এই গ্রাফ থেকে কেন জানি মনে হয় একটা প্রশ্ন না থাকলেই নয়, এই ধরনের আমাদের প্রশ্ন হয়। এর মানে মোটামুটি প্রত্যেকটা ইয়ারই আমার গ্রাফ রিলেটেড প্রশ্ন থাকে। তো আমরা বোর্ডেরও কয়েকটা প্রশ্ন দেখবো, তোমরা পারো কিনা যাচাই করবো, আর আমিও বলে দিব। তাহলে আসো আমরা আমাদের আজকের আলোচনা শুরু করে দিই। এবার আসো আমাদের আজকের আলোচনা শুরু করতে হলে আমাদের গতিবিদ্যার যে গ্রাফ, এই গতিবিদ্যার গ্রাফের কনসেপ্টে আমরা গত ক্লাসে আমাদের রিভিউ করবো এক নজরে আমাদের গত ক্লাস। সো তোমরা শুধুমাত্র এক নজরে দেখবা, দুই নজরে দেখবা না, আমাদের এক নজরে পুরো জিনিসটা আমরা দেখি। তাহলে প্রথম কথা হচ্ছে আমরা বলছিলাম ঢাল বলতে আমরা বুঝি কোন একটা সরল রেখা এক অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে তার ত্রিকোণমিতিক ট্যানজেন্টের মানকে আমরা তার ঢাল বলি। এখন সোজাসাপটা হিসাব ভাইয়া, ঢাল মানে হচ্ছে ট্যান থিটা, ট্যান থিটা মানে লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি মানে হচ্ছে ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স। এর মানে আমরা বলতে পারি এটা যদি ওয়াই অক্ষ হয়, এটা যদি এক্স অক্ষ হয়, এটা যদি কোনো একটা লেখচিত্র হয়, তাহলে আমরা এখান থেকে বলতে পারবো ভাইয়া এই এটাকে আমরা বলতে পারি ডেল্টা ওয়াই, এটাকে বলতে পারি ডেল্টা এক্স। এই ডেল্টা ওয়াই ডিভাইড বাই ডেল্টা এক্স এটাকে আমরা বলবো ঢাল। এরপর আসি, আমরা দেখছিলাম ঢাল আমরা বের করি দুইটা কেসে, একটা হচ্ছে সরল রেখা আর একটা হচ্ছে বক্ররেখা। আমরা বলছিলাম সরল রেখার ঢাল সবসময় ধ্রুব থাকে, আর আমরা ঢাল বলতে সরল রেখার ঢালকেই বুঝি। যদি আমার রেখাটা সরল না হয়ে যায় আমার বক্র, এখান থেকে তোমার বের করতে হবে ডালের চক্র। এখন ডালের চক্র বের করব, যে আমরা সেখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, আমরা যখন আমাদের ঢাল পড়ার সময় বারবার বলছিলাম ঢাল মানে হচ্ছে সরল রেখার ঢাল। এটা কোনো গাছের ডাল না, এটা কোনো তলোয়ার না। অনেকে ঢাল মনে করে তলোয়ার, তবে এটা তলোয়ারের ন্যায় একেবারে স্মুথ সোজা। তাহলে আমরা একটা কথা বলতে পারি, যদি কখনো কোনো একটা সরল রেখা, কোনো একটা রেখা সরল না হয়ে সে যদি আমার একটু ফাইজলামি করে বেঁকে যায়, ওই ফাইজলামি করে বেঁকে যাওয়া বক্ররেখাকে আমরা পাত্তা দিব না। আমরা ঢাল বের করার জন্য সবসময় একটা জিনিস মাথায় রাখবো, সে আমার সরল হোক বক্র হোক, আমরা সরল মনে ঢাল বের করব। আমাদের মনের মধ্যে কোনো প্যাঁচ নেই, ওই কারণে ঢাল বের করতে গেলে আমরা কোনো প্যাঁচ অ্যাপ্লাই করব না। আমরা সরল রেখার ডাল বের করতে গিয়ে দেখছিলাম সরল রেখার ডাল আমরা সবসময় ধ্রুব পাইছি, ওই কারণে আমরা বলতে পারি সরল রেখার ডাল সবসময় ধ্রুবক। যদি বক্ররেখা ফাইজলামি করে, কোনো একটা রেখা যদি আমাদের সাথে ফাইজলামি করে সে বেঁকে যায়, আমাদের কোনো সমস্যা নাই। আমরা যে কাজটা করব ভাই, আমাদের হাতটাকে প্রসারিত করে টাচ করে দিব। আমরা যখন টাচ করে দিব, সেই টাচ করার কারণে আমরা যে সরল রেখা পাবো, আমরা টাচ করব হচ্ছে সোজাভাবে টাচ করব, কারণ আমরা সহজ সরল মনের মানুষ। তাহলে আমরা সোজাভাবে টাচ করলে যেটা পাবো তাকে আমরা বলি স্পর্শক। আর বক্ররেখার ঢাল বলতে আমরা বুঝি কোনো একটা বিন্দুতে স্পর্শকের ঢাল নির্দেশ করে। কিন্তু ভাইয়া আমি যেখানে সেখানে যে কোনোভাবে টাচ করতে পারি না। যেমন ভাইয়া, আমি যদি আপনার এখানে টাচ করতে যাই, আমাকে এভাবে টাচ করতে হবে। আমি যদি আপনার এখানে টাচ করতে যাই, আমাকে এভাবে টাচ করতে হবে। আমি যদি আপনার এখানে টাচ করতে যাই, আমাকে এভাবে টাচ করতে হবে। এর মানে আমরা একটা কথা বলতে পারি, বক্ররেখার ক্ষেত্রে আমরা যে জিনিসটা বলতে পারি, যে বিন্দুতে আমরা বক্ররেখার ঢাল বের করব, সেই বিন্দুতে আমরা টাচ করে যাব। এই টাচ করে যে যাবে তাকে আমরা নাম দিব হচ্ছে স্পর্শক বাবু। ওই স্পর্শক বাবুর যে ঢালটা, সেই ডালটাই হচ্ছে আমাদের ওই বিন্দুতে বক্ররেখাটির ঢাল। এবং বক্ররেখার ক্ষেত্রে আমরা এক এক বিন্দুতে এক একভাবে টাচ করি, আমাদের হাতটা এক এক জায়গায় এক একভাবে যায়। ওই কারণে আমরা বলতে পারবো বক্ররেখার সব জায়গায় টাচ আমি সমানভাবে করি না, একই দিকে করি না। ওই কারণে বক্ররেখার ঢাল আমাদের ধ্রুব নয়, বক্ররেখার ঢাল আমাদের কি হয়, পরিবর্তন হয়। এবার আসো ভাইয়ারা, তাহলে সরলরেখার ঢাল আমরা পেলাম, সরলরেখার ঢাল হচ্ছে ধ্রুব থাকে। আর বক্ররেখার ঢাল কি নয় ভাইয়া, ধ্রুব নয়। বক্ররেখার ঢাল ধ্রুব নয়, এখানে আমাদের ধ্রুব ক্লাস করে। সো আমরা বলতে পারবো হচ্ছে যদি সে সরল মনের হয়ে থাকে তাহলে সে ধ্রুব, আর যদি সে বক্র মনের হয়ে থাকে সে ধ্রুব নয়। এবার আমরা অনেক সময় বলি আমাদের নামে নয় কাজেই পরিচয়। এখন তুমি কি সরল নাকি বক্র তার উপর ডিপেন্ড করবে তুমি ধ্রুব নাকি ধ্রুব নয়। সো নিজের পরিচয়টা আমাদের কাজ দিয়ে দিতে হয়, নাম দিয়ে নয়। এবার আসো আমরা সামনের দিকে আগাই। এবার আসি এবার একটু ভালো করে খেয়াল করো,
এখন বক্ররেখার যে কোনো বিন্দুতে ডাল বলতে ওই বিন্দুর স্পর্শকে ঢাল বোঝায়। জাস্ট টাচ করে চলে যাব, সেই টাচ করে চলে গেলে সেখানকার যে ঢালটা সেটাই হচ্ছে বক্ররেখার ঢাল নির্দেশ করে। এবার আসি, আমরা বলছিলাম ভাই আমাদের দুই ধরনের অক্ষ আছে, একটা হচ্ছে ভাই এক্স অক্ষ আর একটা হচ্ছে ওয়াই অক্ষ। এক্স অক্ষের ঢাল আমরা বলছিলাম 0 আর ওয়াই অক্ষের ঢাল আমরা বলছিলাম আমরা বের করতে জানি না, এটাকে আমরা বলি অসংজ্ঞায়িত। কিন্তু আমাদের গতিবিদ্যার ক্ষেত্রে আমরা যে জিনিসটা বলবো সেটা হচ্ছে যদি রেখাটা আমাদের ওয়াই অক্ষের সমান্তরাল হয় তাহলে আমরা বলবো সেটা অসংজ্ঞায়িত নয়, সেটাকে আমাদের গতিবিদ্যার মধ্যে অসীম বলতে হয়। ওই কারণে আমরা বলবো এক্স অক্ষ বা এক্স অক্ষের সমান্তরাল যদি কোনো রেখা থাকে তার ঢাল 0, আর যদি ওয়াই অক্ষ অথবা ওয়াই অক্ষের সমান্তরাল কোনো একটা রেখা থাকে তার ঢাল হচ্ছে অসংজ্ঞায়িত, তবে আমরা বলবো হচ্ছে অসীম। এবার আসি, আমরা বলছিলাম থিটার মান আমাদের দুই ধরনের হইতে পারে, থিটা 90 থেকে বড় হইতে পারে, থিটা 90 থেকে ছোট হইতে পারে। থিটা যদি আমার 90 থেকে ছোট হয় আমি বলবো তার ঢালটা আসলে ধনাত্মক হয়, আর থিটা যদি আমাদের 90 থেকে বড় হয় আমি বলবো বড় জিনিসটা একটু করে ঋণাত্মক হয়। সব জায়গায় বড় দিয়ে চিন্তা করলে হবে না, ছোট জিনিস আমাদের অনেক সময় কল্যাণকর। ওই কারণে আমরা বলতে পারবো থিটার মান যদি সূক্ষ্মকোণ হয় সেটা আমার ধনাত্মক হয়, থিটার মান যদি স্থূলকোণ হয় 90 থেকে বড় হয় যেটা আমাদের প্রয়োজন নয় সেক্ষেত্রে আমরা বলতে পারবো ঢালটা আমার ঋণাত্মক হয়। তাহলে আমরা এখানে যে জিনিসটা বললাম, থিটা যদি আমাদের সূক্ষ্মকোণ হয় ঢাল ধনাত্মক, থিটা যদি স্থূলকোণ হয় ঢাল ঋণাত্মক। এবার আমরা বলে দিলাম ভাইয়া আমরা থিটার সূক্ষ্মকোণ থিটার স্থূলকোণ যেটাই হোক সেটা আমরা জানি, কিন্তু আমার কথা হচ্ছে ঢালটা যে আমরা সবসময় সমান রাখবো আমি এটা চাচ্ছি না। আমি চাচ্ছি থিটার মান আস্তে আস্তে বাড়াবো। থিটার মান যদি তুমি আস্তে আস্তে বাড়াও ভাই এই যে ঢাল একটা বলা একটা জিনিস আছে সেই ডালটা কখনো বসে থাকবে না। তুমি থিটার মান যত বাড়াবা সেও চেতে যাবে, তুমি থিটা যত বাড়াচ্ছ সে চেতেছে, সে তেজদীপ্ত হইয়া আমার থিটার মান বাড়ার সাথে সাথে ডালটাও আস্তে আস্তে বেড়ে যাবে। ওই কারণে আমরা বলছিলাম থিটার মান যত বাড়বে ডাল তত বাড়বে, থিটার মান যত বাড়বে ডাল তত বাড়বে, থিটা যত খাড়া হবে ডাল তত বেশি হবে, থিটা যত খাড়া হবে ডাল তত বেশি হবে। এবার আসো, আমরা বলছিলাম এটা এক্স অক্ষ এটা ওয়াই অক্ষ, কোনো জায়গায় আমি এক্স ওয়াই লিখি নাই, আমরা একটা কথাই বিশ্বাসী ইমাজিনেশন ইজ দ্য বেস্ট সলিউশন। আমরা এখানে এক্স ওয়াই লিখি নাই, তুমি চোখ দিয়ে এক্স ওয়াই দেখবা। তাহলে দেখো আমার যদি কখনো একটা রেখা এরকম হয় এর মানে ঢাল 0, একটা রেখা যদি এরকম হয় ঢাল আমাদের অসীম, একটা রেখা যদি সরল রেখা হয় এর মানে ঢাল ধ্রুব। এখন যদি এটা সূক্ষ্মকোণ উৎপন্ন করে ঢালটা ধ্রুব এবং ধনাত্মক, আর যদি আমার এরকম হয় তাও সরল রেখা মানে ঢাল ধ্রুবক, যেহেতু কোণটা আমার স্থূলকোণ এর মানে ঢাল হচ্ছে আমার ঋণাত্মক। এবার আমার এই রেখাটা সরল নয় এর মানে এই রেখাটাকে বক্র বলতে হয়, যে রেখাটাকে বক্র বলতে হয় তার ঢালটা আমাদের কিন্তু কখনো সমান নয়। ওই কারণে আমরা বলতে পারি বক্ররেখার ডাল কি হয় পরিবর্তন হয়। ভাই আমার এটাও বাঁকা কিন্তু দুইটা দুইভাবে বাঁকা, ওই কারণে বলবো সব বাঁকা সমান বাঁকা নয়, কিছু বাঁকা আমাদের কাজে লাগে কিছু বাঁকা কাজে লাগে না। যদি আমার কোনো একটা রেখা এভাবে বাঁকে এর মানে সে আস্তে আস্তে বাড়ে, আর যদি এভাবে বাঁকে এর মানে আস্তে আস্তে কমে। তাহলে আমরা বলতে পারি এখানে এভাবে থাকলে ডাল বাড়ে এভাবে থাকলে ডাল কমে। আর আমরা ফাইনালি তোমাদেরকে একটা কথা বলেছিলাম, যদি তুমি এস ভার্সেস টি গ্রাফ আঁকো এর মানে অবস্থান সময় একটা লেখচিত্র আঁকো, সেই লেখচিত্রের ডাল আসলে কি নির্দেশ করবে ব্যাক নির্দেশ করবে। আর যদি তুমি ভি ভার্সেস টি একটা গ্রাফ নাও সেই গ্রাফের ঢাল ত্বরণ নির্দেশ করবে। তাহলে দেখো এতক্ষণ পর্যন্ত ডাল পড়তে পড়তে আমরা ঢালের ভিতর ঢুকে গেলাম, এরপর গতিবিদ্যার দুইটা গ্রাফ পেলাম। ওই গতিবিদ্যার গ্রাফে যখন আসলাম তখন আমি বললাম অবস্থান সময় লেখচিত্রের ঢাল আমাদের ব্যাক নির্দেশ করে এবং ব্যাক সময় লেখচিত্রের ঢাল আমাদের ত্বরণ নির্দেশ করে। এতটুকুই আমাদের গত ক্লাসের রিভিশন নির্দেশ করে। বলো এতটুকু সবাই বুঝছো কিনা? এতটুকু সবার ক্লিয়ার কিনা বলো? এতক্ষণ পর্যন্ত আমি ভদ্র ছিলাম, বাট অতি বেশিক্ষণ আমি ভদ্র থাকতে পারি না, ওই কারণে আমি এখন বুতাম খুলে দিচ্ছি। বলো এতটুকু বুঝছি কিনা? আমি জাস্ট এক টানে তোমাদের পুরো গত ক্লাসটা বলে দিলাম যে আমরা গত ক্লাসে কি কি করছি না করছি সেই জিনিসগুলো আমরা বলে দিছি। তো পুরো এক নজরে আমরা গত ক্লাসে সবগুলো জিনিস জেনে গেলাম। এখন হচ্ছে আমি তাও তোমাদেরকে এস ভার্সেস টি গ্রাফের ওই যে গত দিনের গ্রাফগুলো বলছিলাম না সেগুলো একটু করে হালকা করে ব্যাখ্যা করবো, কোনো সমস্যা নাই। হ্যাঁ কোনো সমস্যা নাই, একটু তোমাদের ক্লিয়ার কিনা বলো? অর্থাৎ আমি চাচ্ছি এক নজরে পুরো জিনিসটা ক্লিয়ার হয়ে যাক, এক নজরে পুরো জিনিসটা ক্লিয়ার হয়ে যাক, দেন আমরা বাকিটা ব্যাখ্যা করবো। এবার আসো আমরা শুরু করে দিই। তাহলে এটা হচ্ছে গতিবিদ্যার আমাদের গত ক্লাসের রিভিউ। ওকে, নেক্সট আমরা সামনের দিকে আগাই।
এবার তোমরা একটু ভালো করে খেয়াল করে দেখো, আমাদের গত ক্লাসের যে জিনিসগুলো দেখছিলাম আমরা সেই গ্রাফগুলো একটা একটা করে আবার একবার সংক্ষেপে খুবই তাড়াতাড়ি আমি তোমাদেরকে একটা একটা করে বলে দিব। হ্যাঁ, খুবই তাড়াতাড়ি আমি একটা একটা করে বলে দিব গ্রাফগুলা। এখন একটু ভালো করে আমরা খেয়াল করে দেখি। ওকে, দেখো তোমরা বলতেছো আসলে এটাই নাকি আমার রিয়েল রূপ, কিন্তু আমি তো আমার আছে অনেকগুলো রূপ, কিন্তু তুমি কোনটাকে বলবা রিয়েল, কোনটাকে বলবা ফেক। আসলে তুমি যেটাকে বলতে চাচ্ছ রিয়েল সেটা আসলে ফেক, যেটাকে বলতে চাচ্ছ ফেক সেটা আসলে রিয়েল। তুমি আবার যেটা বলতে চাও না কেন, আলটিমেটলি এখানে একটা বিভ্রান্তি কাজ করবে। সো আমার রিয়েল রূপ কেউ জানে না, আমি নিজেও জানি না আমার রিয়েল রূপ কী। যখন যেভাবে ভেজ ধরতে ইচ্ছে করে সেভাবে আমি ভেজ ধরি, এটাই হচ্ছে আমার নিজস্ব ধরাধরি। তাহলে আমাদের আসলে এটা ছাড়া কোনো উপায় নেই। আর ওই একটা কথা আছে না যে আমাদের বিভ্রান্তিমূলক কথা, নিচের কথাটাই সত্য। ওই যে এরকম একটা আমাদের কি বলে কথা আছে, নিচের লাইনটি সত্য আর উপরের লাইনটি সত্য নয়। এখন আমাকে বলতে হয় এখানে আসলে কোনটি সত্য। তাহলে আমি যখন এটা থেকে বিভ্রান্তি কাজ করবে, নিচের লাইনটি সত্য, নিচের লাইনটি সত্য মানে কি উপরের লাইনটি সত্য নয়, আর উপরের লাইনটি সত্য নয় মানে কি ও যে বলছে নিচের লাইনটি সত্য সেটা আবার সত্য নয়। তাহলে একটা বিভ্রান্তি কাজ করে না। আমি হচ্ছে এরকম অনেকগুলো রূপ আছে, সেই রূপের রূপান্তরিত আমি হতে পারি যে কোনো সময়, কিন্তু আমার যখন যেভাবে দরকার হয় সেভাবে আমাকে পরিচয়টা দিতে হয়। ওকে, নেক্সট দেখি, এবার আমরা সামনের দিকে আসি। দেখো আসলে জিনিসটা হচ্ছে অনেক সময় অনেক রূপ ধারণ করতে হয়। মানুষ জিনিসটা হচ্ছে সম্পূর্ণ ভিন্নধর্মী। সৃষ্টিকর্তার সেরা জীব কিন্তু এমনি এমনি হয় নাই। প্রত্যেকটা মানুষের ভিতরে কিছু জিনিস আছে যে সে চাইলে অনেকগুলো রূপে রূপান্তর হইতে পারে। তোমার মনের ভিতর ফেটে যাচ্ছে, মুখ দিয়ে হাসি বের হচ্ছে। মনের ভিতর আমাদের হাসতেছে কিন্তু মুখ দিয়ে আমাদের কান্না বের হচ্ছে। আমি মনে করি মানুষের জীবনটাই হচ্ছে একটা রঙ্গমঞ্চের নিয়ে নাটক। আমি এখনও করতেছি নাটক। ওকে, তাহলে আমি সামনের দিকে আগাই। তাহলে প্রথমে আমরা অবস্থান সময় লেখচিত্র আঁকি। অবস্থান সময় লেখচিত্র। তো আমি প্রথমে 5 মিনিটে গত ক্লাসের লেখচিত্রগুলো একটানে ব্যাখ্যা করব। দেন হচ্ছে আমি আজকের টপিকস হচ্ছে ক্ষেত্রফল নিয়ে আলোচনা করব। ওকে, তাহলে আসো আমরা গত ক্লাসের এগুলো ব্যাখ্যা করি। সবগুলো হচ্ছে অবস্থান সময় লেখচিত্র, এর মানে এস ভার্সেস টি। তো এস বলো এক্স বলো হোয়াট এভার, কোনো সমস্যা নেই। এক্স ভার্সেস টি আমি আর এখানে দেখাবো না যে এটা কোন ভার্সেস কি। তো আমি জাস্ট এমনি মুখ দিয়ে বলতেছি, আমাদের সবগুলোই তোমাকে বুঝে নিতে হবে। আমি অনেকগুলো এঁকে নিই, তাহলে তাড়াতাড়ি হবে। আসো একটু ভালো করে খেয়াল করে দেখি, এস ভার্সেস টি কিন্তু সবগুলো, এদিকে আছে এক্স এদিকে আছে টি। বাপরে বাপ, লিখি দিই, পরে আবার মাঝখানে আমার পাগল বানাই ফেলবা। পাগল না হইয়া একটু কষ্ট করি, সেটাই বেটার। এবার আসো ভাইয়া, আমাদের এভাবে আছে মানে আমরা একটা কথা বলতে পারি ভাইয়া, এক্ষেত্রে আমাদের ঢাল ধ্রুব আর এই গ্রাফের ঢাল নির্দেশ করে ব্যাগ। এর মানে আমাদের এই গ্রাফের ঢাল হচ্ছে 0, এর মানে এটার ব্যাগ 0। ব্যাগ 0 মানে হচ্ছে এটা স্থির বস্তু নির্দেশ করে। তাহলে আমরা বলতে পারি ভাইয়া এটা স্থির বস্তু নির্দেশ করে। আবার আমরা একটু অন্যভাবে বলতে পারি ভাইয়া, সময়ের সাথে সাথে অবস্থানের কোনো পরিবর্তন হচ্ছে না। সময় যখন এত তখন ব্যাগ এত, অবস্থান এটা, সময় যখন এটা তখন অবস্থান এটা। এর মানে সে একটা নির্দিষ্ট অবস্থান আছে, অবস্থানে কোনো পরিবর্তন হচ্ছে না। আর আমরা জানি একটা নির্দিষ্ট সময় পরপর যদি তার অবস্থানের পরিবর্তন না হয়, ওই বস্তুটাকে আমরা বলি স্থির বস্তু। তাহলে আমাদের এটা হচ্ছে স্থির বস্তুর গ্রাফ নির্দেশ করে। এবার আসো ভাইয়া, আমাদের যদি এরকম হলে আমরা এখান থেকে কী বলতে পারি, সিম্পল হিসাব নিকাশ আমরা বলতে পারি হচ্ছে এটার ঢাল হচ্ছে কি ধ্রুব রাশি। তাহলে ঢাল কি নির্দেশ করে ব্যাগ, এর মানে এটা হচ্ছে আমাদের ব্যাগ ধ্রুব মানে হচ্ছে আমাদের কি নির্দেশ করে ব্যাগ ধ্রুবক মানে কি এটা সমবেগে চলে। আর সমবেগে ত্বরণ কত, সমবেগে ত্বরণ 0। তাহলে আমরা বলতে পারি এটা আমাদের ধ্রুব বেগও নির্দেশ করে, আবার এটাই আমার ত্বরণ 0 নির্দেশ করে। ওকে, এবং আমরা এটা বুঝলাম। এরপর যদি আমাদের এক্ষেত্রে হলো আমাদের আদিসরণ, আমি আর বলতেছি না, গতদিন বলছিলাম, সো আজকে সেখানে যাব না। এবার আসো আমাদের অন্যরকম
এবার হচ্ছে যদি আমার গ্রাফটা যদি দেখতে এরকম হয়, গ্রাফটা যদি আমার দেখতে এরকম হয়, এর মানে এটা এই গ্রাফের ডাল কি নির্দেশ করে, ব্যাগ নির্দেশ করে। তাহলে এখানে ব্যাগটা কেমন, ব্যাগটা হচ্ছে অসীম, এর মানে আমরা বলতে পারি এটা হচ্ছে ভাইয়া অসীম ব্যাগ নির্দেশ করে। এটা হচ্ছে কি নির্দেশ করে, অসীম ব্যাগ নির্দেশ করে। ওকে, এবার আমরা যদি বলি কখনো আমাদের ভাইয়া এটা হচ্ছে দেখতে এরকম, এটা হচ্ছে যেরকম এখানে বলছিলাম ব্যাগ ধ্রুবক, এখন আমরা এখানে বলবো, এখানেও আমরা কি বলতে পারি ভাইয়া ব্যাগ ধ্রুবক। তবে আমাদের এই দুইটার মধ্যে একটা বেসিক পার্থক্য আছে। তাহলে প্রথম কথা হচ্ছে ভাইয়া ব্যাগ ধ্রুবক মানে হচ্ছে ত্বরণ শূন্য, এখানেও ব্যাগ ধ্রুবক মানে হচ্ছে ত্বরণ শূন্য। তবে আমরা এখানে একটা কথা বলতে পারবো, এখানে ব্যাগটা হচ্ছে কেমন, এখানে ব্যাগ যেটা এই ব্যাগটা হচ্ছে ধনাত্মক, আর এখানে ব্যাগটা হচ্ছে কি ঋণাত্মক। এখানে ব্যাগ ধনাত্মক, এখানে ব্যাগ ঋণাত্মক। গত ক্লাসে বলছিলাম ব্যাগ ধনাত্মক ঋণাত্মক বলতে কি বুঝি। ফর এক্সাম্পল আমি এখান থেকে কাউন্ট করতেছি, কোন একটা বস্তু এদিকে যাচ্ছে, এটাকে আমরা বলছি ধনাত্মক দিক। তাহলে কেউ যদি এদিকে আসে সেটা হচ্ছে ঋণাত্মক দিক। তাহলে সিম্পল একটা কথা বলতে পারি, এখানেও ব্যাগ ধ্রুবক, এখানেও একটা ব্যাগ ধ্রুবক। তাহলে আমি যদি বলি কোন একটা বস্তু এদিকে 2 মিটার পার সেকেন্ড ব্যাগে যাচ্ছে, তাহলে আমাদের গ্রাফ হচ্ছে এটা। কোন একটা বস্তু এদিকে 2 মিটার পার সেকেন্ড ব্যাগে আসতেছে, তাহলে সে যেহেতু এদিকে আসতেছে, এই দিকটা কিন্তু ব্যাগের জন্য ধনাত্মক দিক না, আমরা ওই দিকটাকে ধনাত্মক ধরছি, সেক্ষেত্রে গ্রাফটা এরকম হচ্ছে। এবার আসো, এবার আমরা বলতে পারি হচ্ছে ভাইয়া আমাদের গ্রাফটা যদি এরকম হয়, আমাদের গ্রাফটা আমাদের হইতে পারে ভাইয়া গ্রাফটা এরকম হইতে পারে। এর মানে আমরা বলতে পারি ভাইয়া আমাদের এই গ্রাফের মধ্যে দেখা যাচ্ছে গ্রাফের ডাল নির্দেশ করে ব্যাগ, এখানে ব্যাগটা আমার ফিক্সড না, যেহেতু ঢালটা আমাদের ব্যাগ নির্দেশ করে, ডাল ফিক্সড না, ডাল আস্তে আস্তে বাড়ে। এর মানে আমরা বলতে পারি বি আস্তে আস্তে কি হয়, বাড়ে, বি আস্তে আস্তে কি হয়, বাড়ে। এটার মানে এই বস্তুটা এমনভাবে চলে তার ব্যাগ আস্তে আস্তে বাড়তেছে, এই বস্তুটার ব্যাগ আস্তে আস্তে বাড়তেছে, মানে কি আমরা জানি সময়ের সাথে যদি বস্তুর ব্যাগ বাড়তেই থাকে এর মানে বস্তু কি হয়, ত্বরিত হয়। তাহলে আমরা বলতে পারি এই বস্তুটা আমার ত্বরিত হচ্ছে, এর মানে তার একটা ত্বরণ আছে। এবার আমরা যদি বলি ভাই আমার গ্রাফটা এরকম না হইয়া আমার গ্রাফটা এরকম হলো, এর মানে আমরা বলতে পারি এটার ঢাল আস্তে আস্তে কমে, আর এটার ঢাল আস্তে আস্তে কমে মানে হচ্ছে আমরা বলতে পারি ভি কমে। আর আমরা বলতে পারি যে বস্তুর ব্যাগ আস্তে আস্তে কমে সেটা ত্বরিত হয় না, সেটা হয় মন্দিত হয়। তখন আমরা বলতে পারি ভাই এটা হচ্ছে আমার মন্দিত হচ্ছে, এটা হচ্ছে আমার কেমন হচ্ছে, এই বস্তুটা আমাদের মন্দিত হচ্ছে। এইভাবে আমরা বিভিন্ন ধরনের গ্রাফগুলা বলতে পারি, বিভিন্ন ধরনের গ্রাফগুলা বলতে পারি। এটা হচ্ছে অবস্থান সময় লেখচিত্রগুলা। তাহলে আমরা বলতে পারি ভাইয়া এটা হচ্ছে অবস্থান সময়ের যে লেখচিত্র সেগুলা। এবার আসো ভাইয়া অবস্থান সময় আমাদের শেষ, এবার হচ্ছে আমরা করবো কি ব্যাগ সময় লেখচিত্র শিখবো। তাহলে ব্যাগ সময় লেখচিত্র যদি আমরা শিখি, সেই ব্যাগ সময় লেখচিত্র কি হয় একটু ভালো করে খেয়াল করে দেখো। তাহলে আমরা বলতে পারি ভাইয়া এবার আমরা শিখবো হচ্ছে ব্যাগ সময় লেখচিত্র। দেখি কমেন্টে কয়জন অ্যাক্টিভ আছে আমি একটু দেখি বলো তো ব্যাগ সময় লেখচিত্রের ঢাল কি নির্দেশ করে, একটু কমেন্ট করো তাড়াতাড়ি। ব্যাগ সময় লেখচিত্র এটা ঢাল কি নির্দেশ করে, একটু তাড়াতাড়ি কমেন্ট করো। ব্যাগ সময় লেখচিত্র, ব্যাগ সময় লেখচিত্র এটা ঢাল কি নির্দেশ করে, একটু তাড়াতাড়ি বলো। ব্যাগ সময় লেখচিত্র, ব্যাগ সময় লেখচিত্র এটা ডাল কি নির্দেশ করে, তাড়াতাড়ি বলো কমেন্টে। ব্যাগ সময় লেখচিত্র। আর আমাদের এদিকে ব্যাগ সময় মানে হচ্ছে এদিকে বি থাকবে, এদিকে টি থাকবে, বি টি 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 বলো দেখি কমেন্টে তোমাদের। আমাদের ব্যাগ সময় লেখচিত্রের ঢাল কি নির্দেশ করে, ব্যাগ সময় লেখচিত্রের ডাল কি নির্দেশ করে একটু দেখি বলো তো। ব্যাগ সময় লেখচিত্রের ডাল কি নির্দেশ করে একটু বলো প্লিজ। এক্স্যাক্টলি সবাই পারতেছে আলহামদুলিল্লাহ। আমাদের সবাই হচ্ছে বলতেছে ত্বরণ। হ্যাঁ, ব্যাগ সময় লেখচিত্রের যে ঢালটা, এই ঢালটা অ্যাকচুয়ালি আমাদের ত্বরণ নির্দেশ করে। তাহলে আমরা বলতে পারি এটার যে ঢাল, এটার ঢালটা হচ্ছে আমার ত্বরণ নির্দেশ করে। তাহলে আমরা যদি এবার যদি আবার আগের মতো এরকম একটা গ্রাফ আঁকি, এই গ্রাফের ডাল কি নির্দেশ করে, ত্বরণ। এর মানে হচ্ছে গ্রাফের এই যে ঢালটা জিরো, ডাল জিরো মানে ত্বরণ জিরো, ত্বরণ জিরো মানে বস্তু কোন বেগে চলে, সমবেগে চলে। এবং তুমি এখানে গ্রাফ দেখেও বুঝবা, দেখো সময় যতই পরিবর্তন হচ্ছে, সময় যখন এরকম ব্যাগ এত, সময় এত, ব্যাগ এত, সময় এত, ব্যাগ এত, এর মানে কি সময় আমার চেঞ্জ হচ্ছে, সময়ের সাথে সাথে ব্যাগের কোনো পরিবর্তন হচ্ছে না, এটা নির্দিষ্ট ব্যাগ আছে, দ্যাট মিনস এটা সমবেগে চলে। এবার আসো ভাইয়া আমাদের গ্রাফটা যদি এরকম না হইয়া আমাদের গ্রাফটা এরকম হইতো, এর মানে বুঝতেই পারতেছো ভাইয়া এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের সমতরণ। তাহলে আমরা বলতে পারি কি ভাইয়া এটা ত্বরণ, এটা ত্বরণ কেমন, ধ্রুব। এর মানে ধ্রুব ত্বরণ মানে হচ্ছে আমাদের এটা সমতরণ। তাহলে এটা কি নির্দেশ করে, সমতরণ নির্দেশ করে। এর মানে সমতরণ মানে কি এর বেগ আস্তে আস্তে বাড়ে, মানে সুষম হারে বাড়ে। এরপর আমরা যদি বলি ভাইয়া এটা যদি এরকম না হয়ে এরকম হইতো, তাহলে আমরা বুঝতে পারতেছি এটারও ঢাল ধ্রুবক, ঢাল কি নির্দেশ করে, ত্বরণ। এবার ত্বরণটা এটাও আমাদের সমতরণ নির্দেশ করে। তবে আমার এই ক্ষেত্রে কেমন, এক্ষেত্রে ত্বরণ কেমন, এই ক্ষেত্রে ত্বরণ হচ্ছে ধনাত্মক, এক্ষেত্রে ত্বরণ হচ্ছে ঋণাত্মক। এটা ধনাত্মক ত্বরণ মিন
মিন করে, এটা আমাদের ঋণাত্মক ত্বরণ মিন করে। আবারও বলতেছি এটা ধনাত্মক ত্বরণ মিন করে, এটা আমার ঋণাত্মক ত্বরণ মিন করে। এবার আসো ভাইয়া, যদি আমি কখনো গ্রাফটা এরকম আঁকি, এই গ্রাফটার মিনিং কি? এই গ্রাফটার মিনিং হচ্ছে ডাল অসীম। ডাল অসীম মানে কি? ত্বরণ আমাদের অসীম, এটা আমাদের অসীম ত্বরণ মিন করে। একইভাবে আমরা বলতে পারি ভাইয়া, এবার যদি আমার এরকম হয়, এর মানে ত্বরণ আমার এবার সুষম নয়, এবার কি? অসম ত্বরণ। এবার হচ্ছে কি? একটু গেছিল সমত্বরণ বা সুষম ত্বরণ, এবার হচ্ছে আমার কি? অসম ত্বরণ। এই অসম ত্বরণের মধ্যে আবার কাহিনী গেছে, এখানে ত্বরণ আস্তে আস্তে কি হয়? বাড়ে। আর যদি আমাদের এরকম হয়, এটা যদি আমার এরকম হয়, এর মানে এটাও আমার আর সুষম ত্বরণ নয়, এটা হচ্ছে অসম ত্বরণ। তবে ত্বরণের কাহিনী কি? এখানে হচ্ছে আমার অসম ত্বরণ, অসম ত্বরণ, তখন এবার কি হয়? ত্বরণ আস্তে আস্তে একই, ত্বরণ আস্তে আস্তে কমে, ত্বরণ আস্তে আস্তে কমে। একইভাবে আমরা চাইলে গ্রাফটাকে এরকম আঁকতে পারি, এটা হচ্ছে আমাদের এই যে এরকম গ্রাফ, আবার আমরা চাইলে এরকম গ্রাফ আঁকতে পারি। তাহলে খেয়াল করো, এখানে আমরা বলতে পারি ভাইয়া, এখানেও আমাদের ত্বরণগুলা, এখানে আমার দেখো একটা জিনিস খেয়াল করো, এখানে কিন্তু যতই আমি সামনের দিকে যাচ্ছি ত্বরণ আমার বাড়তেছে, ঠিক আছে, এখানে ত্বরণ কমতেছে, ঠিক আছে, কিন্তু দেখো সময়ের সাথে সাথে কিন্তু বস্তুর বেগ বাড়তেছে, সময়ের সাথে সাথে বস্তুর বেগ বাড়ে, সময়ের সাথে সাথে বস্তুর বেগ বাড়ে, দ্যাট মিনস এটা আসলেই ত্বরণ। এখানেও দেখো সময়ের সাথে সাথে বস্তুর বেগ কিন্তু কি? বাড়তেছে, বস্তুর বেগ বাড়তেছে, হয়তো আস্তে আস্তে ব্যাগের রেটটা কমতেছে, ওই কারণে এটা হচ্ছে ত্বরণ আস্তে আস্তে কমে। কিন্তু কথা হচ্ছে ত্বরণ আস্তে আস্তে কমলেও ত্বরণের কিন্তু একটা মান আছে। তাহলে আমরা একটা কথা বলতে পারি, এই ক্ষেত্রে আমরা বলতেছি ত্বরণ আস্তে আস্তে বাড়ে, এক্ষেত্রে ত্বরণ আস্তে আস্তে কমে। আর ত্বরণ আছে মানে তো বস্তুর বেগ আস্তে আস্তে বাড়তেছেই। সো এখানে দেখো সময়ের সাথে সাথে বস্তুর বেগ বাড়ে, এর মানে গ্রাফটা ঊর্ধ্বমুখী। এবার যদি তুমি এখানে চিন্তা করো, সময়ের সাথে সাথে দেখো বস্তুর বেগটা কি হচ্ছে? কমতেছে। সময়ের সাথে সাথে বস্তুর বেগ কমতেছে মানে আমরা কি বলতে পারি? এটা আমার ত্বরণের গ্রাফ না, এটা হচ্ছে আমার মন্দনের গ্রাফ। তবে এটা সুষম মন্দন না, এটা হচ্ছে অসম মন্দন। একইভাবে আমরা এখানে বলতে পারি সময়ের সাথে সাথে গ্রাফটা কি হচ্ছে? দেখো সময়ের সাথে সাথে ব্যাগ কমতেছে, এর মানে এটাকে আমরা বলতে পারি অসম মন্দন। গত ক্লাসে মেবি এটা বলি নাই। তাহলে আমরা বলতে পারি গ্রাফটা যদি আমার এরকম হচ্ছে, এটা সুষম মন্দন, গ্রাফটা আমার এরকম হচ্ছে, এটাও আমাদের কি? এটা হচ্ছে আমাদের অসম মন্দন। তাহলে একটা হচ্ছে এটাও অসম মন্দন, এটাও অসম মন্দন। তবে আমাদের এটা গ্রাফটা যেহেতু এরকম, তাহলে সিম্পল হিসাব, গ্রাফটা স্ট্রেট লাইন হলে স্ট্রেট লাইন এটা হচ্ছে আমাদের ত্বরণ নির্দেশ করে, এখন এটা সমত্বরণ নির্দেশ করে। এখন যদি গ্রাফটা আমার এভাবে বক্ররেখা হয়, এর মানে এটা অসমত্বরণ নির্দেশ করে, আর গ্রাফটা বক্ররেখা হলে অসমত্বরণ নির্দেশ করে। আর এটা হচ্ছে আমার কি? সমত্বরণ না, এটা আমাদের কি? সমমন্দন নির্দেশ করে। মানে ত্বরণ নেগেটিভ মানে কি? মন্দন। তাহলে এটা হচ্ছে আমার সমমন্দন মিন করে। আর গ্রাফটা যদি এরকম সোজা না হইয়া নিম্নমুখী তখন বাঁকা হয়, তখন আমরা বলতে পারবো এটা হচ্ছে অসমমন্দন মিন করে। তাহলে আশা করি আমরা বুঝতে পারছি কোনটা সমমন্দন কোনটা অসমমন্দন, আমরা পুরোটা বুঝতে পারছি। এবার আসো, দেন আমরা এতটুকু পর্যন্ত গত ক্লাসে পড়ছিলাম। এবার আমরা আরেকটা জিনিস শিখি, এ ভার্সেস টি। এ ভার্সেস টি ত্বরণের সাপেক্ষে, অর্থাৎ ত্বরণের সাপেক্ষে সময়ের গ্রাফটা আমরা একটু দেখি। ত্বরণের সাপেক্ষে সময়ের গ্রাফ যদি আমরা দেখি, গ্রাফটা কেমন হবে একটু খেয়াল করে দেখি। তো সবাই একটু ভালো করে লক্ষ্য করো, সবাই একটু ভালো করে যদি লক্ষ্য করি, তাহলে আমরা এদিকে তাকাবো, এদিকে তাকায় আমরা একটু দেখি যে আমাদের ত্বরণ সময় লেখচিত্র, ত্বরণ সময় লেখচিত্র। তো এই গ্রাফের যে ঢালটা, এই গ্রাফের ঢালটা নির্দেশ করা হচ্ছে জার্ক। এই জার্ক তোমাদের সিলেবাসে নাই, এটা হচ্ছে আমরা ইঞ্জিনিয়ারিং পড়তে গিয়ে আমরা এগুলো পড়ি, কিন্তু তোমাদের প্রয়োজন নাই। সো তোমরা ত্বরণ সময় লেখচিত্রে কোনো ঢাল তোমরা পড়বা না, কারণ জার্ক তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত না। তাহলে আমরা বলতে পারি ত্বরণ সময় লেখচিত্র তুমি আর ঢাল দিয়ে পড়তে পারবা না। আসো আমরা ত্বরণ সময় লেখচিত্রে তোমাকে কয়টা জিনিস দেখাই। আমাদের এদিকে হচ্ছে আমার ত্বরণ, এদিকে হচ্ছে সময়, এদিকে হচ্ছে ত্বরণ, এদিকে হচ্ছে আমাদের সময়। আরেকটা গ্রাফ দেখাই, এদিকে হচ্ছে আমার ত্বরণ, এদিকে হচ্ছে আমাদের সময়। এবার এখানে তোমাকে তিনটা গ্রাফ আঁকা শিখাবো, জাস্ট তিনটা গ্রাফ আঁকা শিখাবো। একটা হচ্ছে গ্রাফটা হচ্ছে আমার এরকম, আরেকটা হচ্ছে আমার গ্রাফটা হচ্ছে এরকম, আরেকটা হচ্ছে আমার গ্রাফটা হচ্ছে এরকম। তো আমার এখানে যেই জিনিসটা আমরা শিখাতে চাচ্ছি একটু ভালো করে খেয়াল করো, সেই জিনিসটা কি ভাইয়া? সময় যখন শূন্য তখন তার ত্বরণ এতটুকু, সময় যখন এতটুকু হলো তখনও তার ত্বরণ সেম, সময় যখন আরেকটু পর হলো তখনও ত্বরণ সেম, সময় যখন আরেকটু পর হলো এর মানে তখনও ত্বরণ সেম। তাহলে আমরা এখানে একটা কথা বলতে পারি, সময়ের সাথে সাথে ত্বরণের কোনো পরিবর্তন হয় না। তাহলে এই গ্রাফ থেকে কি বলতে পারি? সময়ের সাথে সাথে ত্বরণ পরিবর্তন হয় না, ত্বরণ পরিবর্তন হয় না। তো সময়ের সাথে সাথে যদি ত্বরণের পরিবর্তন না হয়, তাহলে এটাকে আমরা কি বলবো ভাই? এটা হচ্ছে আমার সুষম ত্বরণ। এটা হচ্ছে কোন ত্বরণ? সুষম ত্বরণ। তাহলে আমরা বলতে পারি এটা হচ্ছে এমন একটা ত্বরণ যে ত্বরণ, এই যে দেখো ত্বরণের মান অলওয়েজ ফিক্সড,
সময় যাচ্ছে কিন্তু সে একটা নির্দিষ্ট ত্বরণ মেনটেন করতেছে, এটাকে আমরা বলতেছি কি সুষম ত্বরণ। এবার আসো এখানে যদি আমরা যাই, দেখো শূন্য সময় তার ত্বরণ শূন্য, সময় যতই বাড়লো তার ত্বরণ বাড়তেছে, সময় আরেকটু বাড়লো তার ত্বরণ আরও বাড়তেছে, সময় আরেকটু বাড়লো তার ত্বরণ আরও বাড়তেছে। এর মানে তার একটা ত্বরণ আছে ভাইয়া, তার একটা ত্বরণ আছে, তার একটা ত্বরণ আছে, তবে ওই ত্বরণটা আস্তে আস্তে বাড়তেছে। সে শুরুতে এত ত্বরণ, এরপর আরও বেশি ত্বরণ, এরপর আরও বেশি ত্বরণ, এরপর আরও বেশি ত্বরণ, এরপর আরও বেশি ত্বরণ। তাহলে আমরা বলতেছি এই গ্রাফটা হচ্ছে তার ত্বরণ আস্তে আস্তে বাড়ে, ত্বরণ আস্তে আস্তে কি হয় বাড়ে, ত্বরণ আস্তে আস্তে বাড়তেছে। কারণ দেখো এখানে ত্বরণ হচ্ছে এতটুকু, সময় যখন বাড়লো ত্বরণ আরেকটু বাড়লো, সময় যখন বাড়লো ত্বরণ আরেকটু বাড়লো, এর মানে ত্বরণ আস্তে আস্তে বাড়ে। আর এখানে দেখো শুরুতে ত্বরণ ছিল এত, কিছুক্ষণ পরে ত্বরণ হয়ে গেল এত, কিছুক্ষণ পরে ত্বরণ হয়ে গেল এত, কিছুক্ষণ পরে ত্বরণ হয়ে গেল এত। এর মানে আমরা একটা জিনিস বুঝলাম ভাইয়া, এই গ্রাফটা মিন করে হচ্ছে এটা ত্বরণ আস্তে আস্তে কি হয় কমে। এক্ষেত্রে বলতে পারি ত্বরণ কি হয় কমে, এক্ষেত্রে আমরা বলতে পারি ভাইয়া ত্বরণ কি হয় কমে। এতটুকু আমরা আশা করি বুঝতে পারছি, এতটুকু আমরা বুঝতে পারছি। এবার তুমি আরেকটা জিনিস চিন্তা করে দেখো, এবার যদি গ্রাফটা এরকম হয়, একটু ভালো করে খেয়াল করো, এদিকে সময় এদিকে ত্বরণ দিলাম, তাহলে এবার তোমার যে গ্রাফটা ভাই একটু ভালো করে খেয়াল করো, আমরা দুইটা গ্রাফ আঁকবো। এই গ্রাফটা হচ্ছে একটা গ্রাফ হচ্ছে এটা, আর একটা গ্রাফ হচ্ছে এটা। দুইটা গ্রাফের মধ্যে পার্থক্যটা কোন জায়গায়? দেখো আমরা যদি বলি এই অংশটার দৈর্ঘ্য, এই অংশটার দৈর্ঘ্য দুইটা মনে করো সমান। এখন আমার মনে করো এটার মান হচ্ছে 3, এটার মান 3, তাহলে আমরা এখানে বলতে পারবো ত্বরণ হচ্ছে +3 মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর এখানে বলতে পারবো ত্বরণ হচ্ছে -3 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে আমরা একটা কথা বলতে পারি ভাইয়া এ ভার্সেস টি গ্রাফে ত্বরণটা উপরের দিকে আসে মানে ধনাত্মক ত্বরণ, আর ত্বরণ যদি নিচের দিকে থাকে দ্যাট মিনস ঋণাত্মক ত্বরণ। ত্বরণ নিচের দিকে আসে মানে কোন ত্বরণ ভাইয়া ঋণাত্মক ত্বরণ। তাহলে আমরা আবারও বলতেছি, দেখো এটা হচ্ছে এটা, আমরা বলতেছি এখানে সময়ের সাথে সাথে দেখো সময়ের সাথে সাথে ত্বরণের কোনো পরিবর্তন হচ্ছে না, সময়ের সাথে ত্বরণের পরিবর্তন হচ্ছে না, এখানেও সময়ের সাথে সাথে ত্বরণের পরিবর্তন হচ্ছে না, তবে এই ত্বরণ ধনাত্মক দিকে, এর মানে এটা ত্বরণ মিন করে, ধনাত্মক ত্বরণ মিন করে, আর এটা ঋণাত্মক ত্বরণ বা মন্দন মিন করে। সো তোমাকে দেখতে হবে এটা কি গ্রাফের আমাদের উপরের দিকে আসে নাকি নিচের দিকে আসে। ফর এক্সাম্পল আমরা যদি গ্রাফটা এরকম আঁকি, যেমন মনে করো এরকম একটা গ্রাফ আঁকলাম, এদিকে ত্বরণ এদিকে সময়, এখন গ্রাফটা মনে করো এখান থেকে আমরা এতটুকু আঁকলাম, তাহলে একটু খুব ভালো করে খেয়াল করো, এখানে আমরা বুঝতেছি সময়ের সাথে সাথে ত্বরণ কমে, তবে এতক্ষণ পর্যন্ত ত্বরণ ছিল কেমন পজিটিভ, বাট এর পরে যে ত্বরণ হয়ে গেলে কেমন নেগেটিভ, কারণ এর লেখচিত্রের নিচে চলে গেছে। সো এখান থেকে আমরা আজকে নতুন আরেকটা জিনিস শিখলাম ভাইয়া, যদি কখনো গ্রাফের নিচের দিকে চলে যায়, এক্স্যাক্টলি ভ্যাগের ক্ষেত্রে সত্য, যে আমার যে কোনো কারো ক্ষেত্রে সত্য, যদি উপরের দিকে থাকে দিস ইজ পজিটিভ, যদি নিচের দিকে থাকে দিস ইজ নেগেটিভ। সো তোমাকে এই জিনিসটা বুঝতে হবে। তাহলে এতটুকু সবার ক্লিয়ার কিনা বলো? আমি আবার বলতেছি, ত্বরণ সময় লেখচিত্রের ঢাল নিয়ে আমরা আলোচনা করব না, আমরা ঢাল আলোচনা করব দুইটা ক্ষেত্রে, এস ভার্সেস টি, ভি ভার্সেস টি। এখন আমাদের এ ভার্সেস টি যদি আসে, গ্রাফটা এরকম আসে মানে আমরা একটা কথা বলতে পারবো এটা হচ্ছে সুষম ত্বরণ। যদি আমাদের এটা উপরের দিকে থাকে এটা সুষম ত্বরণ, নিচের দিকে থাকলে সুষম মন্দন। এর মানে এখানে নির্দিষ্ট পরিমাণ ত্বরণ মেনটেন করে, এখানে নির্দিষ্ট পরিমাণ মন্দন মেনটেন করে। আমরা জানি ঋণাত্মক ত্বরণকে আমরা মন্দন বলি। আর এই গ্রাফ দ্বারা মিন করতেছে সময়ের সাথে সাথে ত্বরণের মান বাড়তেছে, এই গ্রাফ দ্বারা মিন করতে সময়ের সাথে সাথে ত্বরণের মান কমতেছে, এবং এই গ্রাফ দ্বারাও মিন করতেছে সময়ের সাথে সাথে ত্বরণ কমতেছে, তবে এই গ্রাফ দ্বারা মিন করে ত্বরণ কমতে 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 কত হলো? 0 হলো। আর এই গ্রাফ দ্বারা মিন করতেছে ত্বরণ কমতে 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 0 হয়ে এরপর ঋণাত্মক হয়ে গেল, মানে এবার মন্দন হওয়া শুরু হয়েছে। আশা করি তোমরা কাহিনীটা বুঝতে পারছো। এতটুকু সবার ক্লিয়ার কিনা একটু আমাকে বলো। এতটুকু আমাদের ক্লিয়ার কিনা ভাই একটু বলো, এতটুকু সবার ক্লিয়ার কিনা একটু বলো। কারণ হচ্ছে আমার ত্বরণ ভার্সেস সময় লেখচিত্রগুলোতে আমাদের অনেকের একটু প্রবলেম হয়, কারণ এটা একটু আনকমন বলতে পারো। আনকমন মিনস এগুলো বইতে কম দেওয়া থাকে। তো এতটুকু ক্লিয়ার কিনা ভাই একটু বলি প্লিজ, এতটুকু আমাদের ক্লিয়ার কিনা একটু বলি, এতটুকু সবার ক্লিয়ার কিনা? ওকে, তাহলে আশা করি তোমরা গ্রাফ দেখে বুঝবা। তো আমি তোমাকে একটা কথা বলবো কি ভাইয়া, তোমাদের কাজ হচ্ছে, তুমি যতই বলো ভাইয়া বুঝছো, গ্রাফের ক্ষেত্রে একটা সমস্যা হচ্ছে ভাইয়া, আমরা যতই গ্রাফ বুঝি না কেন, উইথ প্র্যাকটিসে না থাকলে গ্রাফগুলো আমাদের কাছে খুবই কঠিন মনে হয়। আবার গ্রাফের মধ্যে কিছু লজিক আছে, যে লজিকগুলো তোমার ইনস্ট্যান্ট মাথায় ধরে না, বাট সলভ দেখার পর মনে হয় না এটা তো আসলে ঠিকই তো আছে, এভাবে করলে মিলে। তো জিনিসটা হচ্ছে ওই জন্য গ্রাফের জিনিসগুলো, গ্রাফে যারা ভালো করে তাদের জন্য একমাত্র উপায় হচ্ছে কি, জিনিসগুলো প্রপারলি বুঝছো,
এটা প্রকৃত উপায় না। বুঝার পর বারবার প্র্যাকটিস করতে হবে, বিভিন্ন প্রবলেম সলভ করতে হবে, বিভিন্ন গাইড বুক থেকে তোমার বইয়ের লাস্টে অনেকগুলো গ্রাফ রিলেটেড ম্যাথ আছে, অনেকগুলো গ্রাফ রিলেটেড এমসিকিউ আছে, সেগুলো সলভ করো। সলভ করতে হতে তুমি দেখবা গ্রাফ পুরো ফকপকা হয়ে যাবে। আর আমি তোমাকে রিকোয়েস্ট করব, এই গ্রাফের কনসেপ্টটা তুমি নোট করার পর তোমার বইয়ের বিভিন্ন জায়গা থেকে খুঁজে খুঁজে যতগুলো গ্রাফ রিলেটেড এমসিকিউ পাবা না, সবগুলো এমসিকিউ তুমি তোমার নোটের মধ্যে অ্যাড করবা। আমি আবার বলছি, অন্যান্য কনসেপ্টে কিন্তু আমি এই কথাটা বলি নাই, বাট অনলি ফর গ্রাফে আমি এই কথাটা বলতেছি। এবং এই গ্রাফটা অ্যাডমিশনের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, আশা করি সবাই বুঝতে পারছো। ওকে, এখানে একজনে বললো, স্নেহা বলতেছে আমি এখানে ত্বরণ মান শূন্য বলি নাই তো। আচ্ছা, হয়তো আমার মুখে বলাতে ভুল হইতে পারে, আই এম নট শিওর। এইখানে এই গ্রাফের মানে হচ্ছে, দেখো ওর তো একটা নির্দিষ্ট ত্বরণ আছে, এই ত্বরণের মানটা সে অলওয়েজ বজায় রাখতেছে। এই ত্বরণের মানটা বজায় রাখতেছে, শূন্য ত্বরণ না, এটা হচ্ছে সুষম ত্বরণ। এই যে দেখো, ত্বরণ পরিবর্তন হয় না, সুষম ত্বরণ মানে তার ত্বরণ মনে করো 3 মিটার পার সেকেন্ড, অলওয়েজ 3। তার ত্বরণ 5 মিটার পার সেকেন্ড, অলওয়েজ 5। যদি তুমি এটা এরকম দাও, এই যে এখানে দাও গ্রাফটা এরকম, হ্যাঁ, এবার হচ্ছে ত্বরণের মান শূন্য। বাট এখানে আছে মানে ত্বরণের মান শূন্য, এই যে ত্বরণের একটা মান আছে, তো এই যে এতটুকু হচ্ছে আমার ত্বরণের মান। হ্যাঁ, হয়তো মুখে স্লিপ অফ টাং হয়েছে, যার কারণে ভুল হইতে পারে। মেইন কথা হচ্ছে এটা হচ্ছে আমার সুষম ত্বরণ নির্দেশ করে, একটা মান থাকে। হ্যাঁ, শূন্য না, কিন্তু শূন্য হলে এক চক্কে থাকতো। ক্লিয়ার কিনা? হয়তো মুখে বলার সময় ভুল হইতে পারে, এটা অস্বাভাবিক কিছু না। বাট এখন ক্লিয়ার কিনা বলো, একটু ক্লিয়ার কিনা? ওকে ভাইয়া, একটু বুঝে গেলাম। বুঝার পর এবার আসি আমরা ভাইয়া আলোচনা করবো হচ্ছে ক্ষেত্রফল নিয়ে। কি নিয়ে আলোচনা করব? ক্ষেত্রফল নিয়ে। তো আসো আমরা আমাদের আলোচনায় চলে যাই। আমরা যদি আলোচনায় যাই, আমরা ক্ষেত্রফল নিয়ে আলোচনা করব। ক্ষেত্রফল সংক্রান্ত এই টপিকসটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট, ক্ষেত্রফল সংক্রান্ত। আসো ভাইয়া আমরা আমাদের মতো করে পড়বো। হ্যাঁ, এই ক্ষেত্রফল সংক্রান্ত কনসেপ্ট আমরা বের করব দুইটা ক্ষেত্রে, একটা হচ্ছে ভি ভার্সেস টি, আর একটা হচ্ছে এ ভার্সেস টি। সো আমরা একটু দেখি ভাইয়া। প্রথমে আমি তোমাদেরকে একটু অন্যভাবে বুঝাবো জিনিসটা, আমি আমার মতো করে বুঝাবো। এদিকে হচ্ছে ভি, এদিকে হচ্ছে টি, দিস ইজ ভি ভার্সেস টি। অ্যান্ড এদিকে হচ্ছে আমাদের এ, এদিকে হচ্ছে টি, দিস ইজ আওয়ার এ ভার্সেস টি। সো এখন আমরা কি বুঝাচ্ছি জিনিসটা একটু ভালো করে খেয়াল করবা। আমাদের আচ্ছা দেখো, এটাই হচ্ছে আমাদের আজকের জন্য লাস্ট টপিক্স, মানে ক্ষেত্রফলের কনসেপ্টটা বুঝাটা হচ্ছে লাস্ট টপিক্স। সো আমরা একটু খেয়াল করে দেখি। ফর এক্সাম্পল আমরা আমাদের মতো করে আগাবো। ওকে, আসো ধরে নিলাম কোনো একটা বস্তু এই পজিশনে আছে, সময় যত যাচ্ছে তার গ্রাফটা এরকম হলো। আমি ধরে নিলাম, মানে আমি আমার সুবিধার্থে এরকম ধরলাম। তাহলে একটু ভালো করে খেয়াল করে দেখি তো ভাইয়া, কোন একটা বস্তু এই পজিশন থেকে বি পজিশনে গেল। আচ্ছা, আমাকে তোমরা কেউ বলতে পারবা এই গ্রাফটা কি মিন করে? একটু আমাকে বলো তো কমেন্টে। এই গ্রাফটা অলরেডি পড়ানো হয়েছে, বলো তো বি ভার্সেস টি গ্রাফ এরকম, তাহলে এটা কি নির্দেশ করে? বস্তুটার কোন পজিশন নির্দেশ করে? দেখি তোমরা কমেন্টে একটু বলো তো, কতটুকু পারো তোমরা। এটা কি নির্দেশ করে বস্তুটার? এ থেকে বি। আমি জিজ্ঞেস করি না যে ঢাল কি নির্দেশ করে, আমি বলছি এই যে গ্রাফ, এই গ্রাফ থেকে তুমি কি কি দেখতেছ। দেখো আমরা এখন গ্রাফ বুঝে গেছি, এই গ্রাফ থেকে আমি কি কি দেখতেছি, বস্তুর ব্যাগ কেমন, ত্বরণ কেমন, সেটা আমাকে বলো তো দেখি কমেন্টে। আমি অনেকে ত্বরণ বলতে, আমি জিজ্ঞেস করি না যে এটা ঢাল কি নির্দেশ করে, আমি বলছি এই গ্রাফটা দেখতে এমন। এখন এই বস্তুটার সিচুয়েশনস কেমন, সে কোন সিচুয়েশন আছে, সমবেগে, অসমবেগে, ত্বরণে, ধনাত্মক ত্বরণ, ঋণাত্মক ত্বরণ, হোয়াট এভার। আমি এই ধরনের প্রশ্ন জিজ্ঞেস করতেছি তোমাকে। এখনও অনেকেই ভুল করতেছ। দিস ইজ মাই ভি ভার্সেস টি গ্রাফ। ভি ভার্সেস টি গ্রাফ যদি হয়, ভি ভার্সেস টি গ্রাফের ঢাল নির্দেশ করে ত্বরণ, আর এইটার ত্বরণ হচ্ছে শূন্য। তাহলে আমাদের ঢাল যদি শূন্য হয়, ত্বরণও শূন্য, এর মানে এটা হচ্ছে শূন্য ত্বরণ নির্দেশ করে। শূন্য ত্বরণ এর মানে সমবেগ নির্দেশ করে। এবং অলরেডি দেখেই বোঝা যাচ্ছে সময় যাচ্ছে কিন্তু বেগ কোনো
বেগ উপরে উঠে না নিচে নামে না, বেগ কনস্ট্যান্ট, এর মানে এটা সমবেগ নির্দেশ করে। অনেকে এটা বলতে পারো নাই, অনেকে এটা বলতে পারো না। এটা হচ্ছে শূন্য ত্বরণ বা সমবেগ নির্দেশ করে, শূন্য ত্বরণ বা সমবেগ নির্দেশ করে। হ্যাঁ, এবার আসো আমরা একটা কাজ করি। আমরা যে কাজটা করব, আমরা জানতে চাচ্ছি এখান থেকে যদি আমরা লম্ব টানি, এই যেখান থেকে লম্ব টানলাম, এটা হচ্ছে আমার এক্স অক্ষ, এক্স অক্ষের সাথে সে একটা কি, এটা একটা ক্ষেত্রবল উৎপন্ন করছে না। এখন আমার প্রশ্ন হলো এই ক্ষেত্রবলটা কি নির্দেশ করে? তো আমি যদি বলি ভাইয়া সিম্পল বললাম, আমার এই বস্তুটা এ থেকে বিতে যাইতে সময় লাগে হচ্ছে টি সেকেন্ড, এবং তার এখানকার যে ভেগ, এই পয়েন্টে ভ্যালোসিটি ধরে নিলাম ভি। তাহলে বলো তো এই যে ক্ষেত্রফল, এই ক্ষেত্রফলটা আমরা কি বলতে পারবো? বা এই ক্ষেত্রফল সমান, এটি একটা আয়তক্ষেত্র, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল মানে হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে আমরা বলতে পারি ভি ইন্টু টি, আর বি ইন্টু কি নির্দেশ করে? এস নির্দেশ করে। সো আমরা বলতে পারতেছি এই যে ক্ষেত্রফলটা, এই ক্ষেত্রফলটা মেনলি কি নির্দেশ করতেছে? আমার অবস্থান নির্দেশ করতেছে, বা আমরা সরণ নির্দেশ করতেছে। হ্যাঁ, তাহলে আমরা বলতে পারি ভি ভার্সেস টি গ্রাফে এক্স অক্ষে আবদ্ধ ক্ষেত্রফল তার দূরত্ব বা সরণ নির্দেশ করে, তার অতিক্রান্ত দূরত্ব, তার দূরত্ব না বলে লিখি অতিক্রান্ত দূরত্ব বা সরণ নির্দেশ করে। এর মানে আমরা যদি ভি ভার্সেস টি, এবার আসো স্নেহা ইসলাম, এ ভার্সেস টি যে গ্রাফটা, এই গ্রাফে যদি এরকম হয়, এরকম মানে হচ্ছে ত্বরণটা ফিক্সড। এখন ত্বরণ যদি মনে করো এ পয়েন্টটা 1, এ পয়েন্টটা 2, এ পয়েন্টটা 3, তো গ্রাফটা যদি এখানে থাকে ত্বরণ 1, গ্রাফটা এখানে থাকলো ত্বরণ 2, গ্রাফটা এখানে থাকলো ত্বরণ 3, গ্রাফটা এখানে থাকলো ত্বরণ 4, গ্রাফটা এখানে থাকলো ত্বরণ -1, গ্রাফটা যদি এক্স অক্ষে থাকে ত্বরণ 0। সো এখানে কনফিউজড হওয়ার মতো কোনো কিছু দেখতেছি না আমি। তাহলে আমাদের একটা জিনিস মনে প্রাণে বিশ্বাস করতে হবে ভাইয়া, ভি ভার্সেস টি গ্রাফে ক্ষেত্রফলটা কি নির্দেশ করে? ক্ষেত্রফলটা নির্দেশ করে হচ্ছে তার অতিক্রান্ত দূরত্ব বা সরণ। ক্ষেত্রফলটা কি নির্দেশ করে? তার অতিক্রান্ত দূরত্ব বা সরণ নির্দেশ করে। আই রিপিট এগেইন, ক্ষেত্রফলটা তার অতিক্রান্ত দূরত্ব বা সরণ নির্দেশ করে। ক্ষেত্রফলটা তার অতিক্রান্ত দূরত্ব বা সরণ নির্দেশ করে। ক্ষেত্রফলটা তার অতিক্রান্ত দূরত্ব বা সরণ নির্দেশ করে। সো পরীক্ষায় তোমাকে যদি বলা হয় বি ভার্সেস টি গ্রাফ, এই গ্রাফ থেকে অতিক্রান্ত দূরত্ব বা সরণ বের করতে বলছে, এর মানে তুমি কি দিয়ে বের করবা? ক্ষেত্রফল দিয়ে বের করবা। তাহলে আমাকে এখন থেকে মুখস্থ করে ফেলতে হবে বি ভার্সেস টি গ্রাফে এক্স অক্ষের দিকে আবদ্ধ যে ক্ষেত্রফল, গ্রাফটা যেমনই হোক, এই ক্ষেত্রফলটা, আমরা তো গ্রাফ এভাবে সোজা আঁকছি কেন? আমাদের বোঝার সুবিধার্থে। এবার তো পরীক্ষা অনেক ধরনের গ্রাফ থাকতে পারে, আমি জাস্ট এই কথাটা তোমাকে বোঝানোর জন্য। তাহলে আমাদের এই গ্রাফের যে আবদ্ধ ক্ষেত্রফল, এই আবদ্ধ ক্ষেত্রফল অলওয়েজ কি নির্দেশ করে? অতিক্রান্ত দূরত্ব বা সরণ নির্দেশ করে। অতিক্রান্ত দূরত্ব বা সরণ নির্দেশ করে। এতটুকু আমরা বুঝছি কিনা বলি ভাইয়া, প্লিজ একটু কনফার্ম করি এতটুকু বুঝছি কিনা। ভি ভার্সেস টি গ্রাফে এক্স অক্ষের দিকে আবদ্ধ অংশের যে ক্ষেত্রফল, এই ক্ষেত্রফলটা আমার অতিক্রান্ত দূরত্ব বা সরণ নির্দেশ করে। এটা আমাদের মাথায় ঢুকছে কিনা ভাই প্লিজ একটু বলি, আমাদের এটা মাথায় ঢুকছে কিনা। এবার আমরা শিখবো হচ্ছে, এটা যদি ঢুকে দেন আমরা এ ভার্সেস টি শিখবো। আগে আমাকে বলো ভাইয়া এতটুকু আমাদের হয়েছে কিনা, এতটুকু আমরা বুঝছি কিনা, হ্যাঁ আমি কিন্তু ক্ষেত্রফলের কথা বলছি। হ্যাঁ, ক্ষেত্রফল বলতে সবসময় আমরা এক্স অক্ষের দিকে আবদ্ধ ক্ষেত্রফলটা মিন করবো। ওকে জি ভাইয়া, তোমরা একটু রেসপন্স করবা, কারণ হচ্ছে যেমন দেখো এগুলো কিন্তু তোমার 9-10-এ পড়া উচিত ছিল, বাট আমি জানি ম্যাক্সিমাম স্টুডেন্ট এগুলো পারো না। তো না পারলেও এটা তোমাদের দোষ না, আমাদের সিস্টেমের দোষ। আমার সিস্টেমের দোষ দিয়ে লাভ নেই, আমার লাগবে এখন আমরা সুন্দর করে পড়বো জিনিসগুলো, ইনশাল্লাহ এরপর আর প্রবলেম হবে না। আচ্ছা এবার আসো ভাইয়া, এ ভার্সেস টি, এই গ্রাফের আবদ্ধ অংশের ক্ষেত্রফলটা কি নির্দেশ করে সেটা বের করব। তাহলে আসো ফর এক্সাম্পল আমরা আবার আগের মতো ধরে নিলাম এই যে গ্রাফটা এরকম।
তাহলে বুঝতে পারতেছো এটা সুষম ত্বরণ মিন করে, এটা সুষম ত্বরণ মিন করে। এখন সে এ অবস্থান থেকে বি অবস্থানে গেল, এখানে তো আমরা ধরে নিলাম এখান থেকে যদি লম্ব টানি, এখান থেকে লম্ব টানলাম, ধরে নিলাম সে এখান থেকে এখানে যাওয়ার সময়টা হচ্ছে টি, আর এটা হচ্ছে আমাদের কি, এক্ষেত্রে আমরা বলতে পারি হচ্ছে তার ত্বরণটা হচ্ছে এ, তার ত্বরণটা কত, এ। এখন একটু ভালো করে খেয়াল করে দেখো, এই যে আমার এখানে যে ক্ষেত্রফলটা, এই ক্ষেত্রফলটা কি নির্দেশ করে সেটা আমরা জানতে চাচ্ছি। এখন যদি আমি জিজ্ঞেস করি তোমাকে এই ক্ষেত্রফলটা, তুমি নিশ্চয়ই বলবা ভাইয়া এই ক্ষেত্রফল সমান হচ্ছে কত, এ ইন্টু টি। ওকে, এ ইন্টু টি, এই ক্ষেত্রফল সমান হচ্ছে এ ইন্টু টি। এখন আমি যদি এ ইন্টু টিকে যদি এভাবে লিখি 0 প্লাস এ ইন্টু টি, আশা করি তুমি কিছু মনে করবা না। হ্যাঁ, এবার আমি যদি বলি এটাকে ইউ প্লাস এটি, এটাও আশা করি তুমি কিছু মনে করবা না। কে দেন আমি যদি বলি এটা ব্যাগ নির্দেশ করে, আশা করি তুমি কিছু মনে করবা না। আমি তোমার সুবিধার্থে এভাবে বলতেছি। তাহলে আসলে আমরা যে জিনিসটা বলতে চাচ্ছি ভাইয়া, এই যে আমাদের এ ভার্সেস টি গ্রাফ আছে, এ ভার্সেস টি গ্রাফে আমাদের এ ভার্সেস টি গ্রাফে এক্স অক্ষে আবদ্ধ ক্ষেত্রফল ব্যাগ নির্দেশ করে। আবদ্ধ ক্ষেত্রফল কি নির্দেশ করে, ব্যাগ নির্দেশ করে। ওকে, জাস্ট আমি তোমাকে দুইটা কথা মুখস্থ করাতে চাচ্ছি। তাহলে এখন থেকে মুখস্থ করে রাখো, মুখস্থবিদ্যা প্রতিভাকে ধ্বংস করলেও সাফল্যকে ত্বরান্বিত করে। আমাদের ম্যাথ করার ক্ষেত্রে তুমি এটা বুঝো আর না বুঝো, যদি তুমি জানো এটা তাহলে ম্যাথ মিলে যাবে। সো মুখস্থবিদ্যা আমাদের খুবই দরকারি। হ্যাঁ, তো তুমি অবশ্যই মুখস্থবিদ্যা রাখতে হবে। তাহলে ভি ভার্সেস টি গ্রাফ দ্বারা আবদ্ধ অংশের ক্ষেত্রফল নির্দেশ করতেছে কি ভাইয়া, এই ক্ষেত্রফলটা নির্দেশ করতে হচ্ছে তার অতিক্রান্ত দূরত্ব। আর এ ভার্সেস টি গ্রাফে এই ক্ষেত্রফলটা নির্দেশ করতেছে কি, এই ক্ষেত্রফলটা নির্দেশ করতেছে হচ্ছে ভাইয়া আমার আবদ্ধ ক্ষেত্রফলটা ব্যাগ নির্দেশ করতেছে। এতটুকু আমাদের ক্লিয়ার কিনা, একটু কনফার্ম করি ভাইয়ারা প্লিজ, আমরা এতটুকু ক্লিয়ার কিনা কনফার্ম করি। এই দুইটা কথা তোমার মুখস্থ হয়েছে কিনা একটু আমাকে কনফার্ম করো। ভি ভার্সেস টি গ্রাফে আবদ্ধ ক্ষেত্রফলটা নির্দেশ করে হচ্ছে কি, এই ক্ষেত্রফলটা নির্দেশ করে হচ্ছে অতিক্রান্ত দূরত্ব অথবা সরণ, আর এখানে আমার ক্ষেত্রফলটা নির্দেশ করে তার ব্যাগ, ভ্যালোসিটিটা নির্দেশ করে। এত সময় পর তার ব্যাগটা কত, সেই ব্যাগটা আমাকে বলে দে। ওকে, এবার আসলে যদি তোমরা বুঝে থাকো তাহলে আমাদের কনসেপ্ট অলমোস্ট শেষ বলতে আসলে আমরা অনেকগুলো ম্যাথ করব, যদিও আসলে আমরা একটা করে করি। আগে আমি তোমাকে একটা এক্সাম্পল দিই। এবার আসো ভাই, প্রথমে আমরা শিখবো হচ্ছে ভি ভার্সেস টি গ্রাফ। এই ভি ভার্সেস টি গ্রাফটা এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। যখনই ভি ভার্সেস টি গ্রাফ শিখবা তখন সাথে সাথে দুইটা কথা মাথায় রাখবা। ভাইয়া দেখো একটা জিনিস খেয়াল করো, তোমাকে কিন্তু আমি অনেকগুলো জিনিস শিখাইছি। কি জিনিস শিখেছি বলি, আগে এটা বাদ দিয়ে দিই, এটা বাদ দিয়ে তোমাকে আগে এটা বলি। আমাদের এক নজরে সব, এটা বেশি ইম্পর্টেন্ট ভাইয়া, এটা বেশি ইম্পর্টেন্ট। এখন আমি এখানে যা যা আঁকবো এগুলো যারা মুখস্থ করতে পারবা তাদের লাইফ শাইন হয়ে গেছে, মনে করো উন্নতি হয়ে গেছে ভাই, উন্নতি হয়ে গেছে। আসো, আমার তিনটে সিচুয়েশনস আছে। একটা হচ্ছে এস ভার্সেস টি, অবস্থান সময় লেখচিত্র। আরেকটা হচ্ছে ভি ভার্সেস টি, হ্যাঁ। আরেকটা হচ্ছে এ ভার্সেস টি। ওকে, এই তিনটা গ্রাফ তোমাকে সব সময় মাথায় রাখতে হবে। মাথায় রাখবো কি, এস ভার্সেস টি গ্রাফে আমি কয়টা জিনিস শিখাইছি ভাইয়া, এস ভার্সেস টি গ্রাফে তোমাকে একটা জিনিসই শিখেছি। সে একটা জিনিস কি, সেটা হচ্ছে এই গ্রাফের যে ঢাল, এই গ্রাফের ঢাল, সেই ঢালটা কি নির্দেশ করে, সেই ঢালটা আমার ব্যাগ নির্দেশ করে। সো পরীক্ষায় যদি এস ভার্সেস টি থেকে কোনো প্রশ্ন আসে তোমাকে কি নির্দেশ করবে, তোমাকে অবশ্যই ব্যাগের কথা জিজ্ঞেস করবে, আর কোনো কথা জিজ্ঞেস করবে না।
তবে অনেক সময় ত্বরণের কথা জিজ্ঞেস করতে পারে। কেন? সিম্পল হিসাব ভাইয়া, ব্যাগ যদি কখনো শূন্য হয়, তাহলে ব্যাগ যদি কখনো সমবেগ হয়, ত্বরণ কত? শূন্য। এখন তোমাকে এমনভাবে প্রশ্নটা দিল তার ব্যাগ হচ্ছে সমবেগ, গ্রাফ দেখে বোঝা যাচ্ছে, যেহেতু এখান থেকে ঢালটা ব্যাগ নির্দেশ করে তুমি বুঝতেই পারবা। এখন হচ্ছে যদি তোমাকে জিজ্ঞেস করা হয় ত্বরণ কত, তুমি কি বলতে পারবে না? সমবেগে ত্বরণ শূন্য। যখন তোমাকে ভি ভার্সেস টি আসবে তখন দুইটা জিনিস ভাইয়া, একটা হচ্ছে ভাইয়া এটার ঢাল কি নির্দেশ করে? এটার ঢাল নির্দেশ করে হচ্ছে ত্বরণ। আর এটার ঢাল কি, এটার ক্ষেত্রফল কি, ক্ষেত্রফলের কথা আসবে, এটার ক্ষেত্রফল নির্দেশ করে হচ্ছে কি? অতিক্রান্ত দূরত্ব বা সরণ। আমি ডাইরেক্ট সরণ লিখতেছি, হ্যাঁ, বা আমরা বলতে পারি অতিক্রান্ত দূরত্ব বা সরণ। সো পরীক্ষায় যখন আমাদের এস ভার্সেস টি আসবে তোমাকে জিজ্ঞেস করবে ব্যাগের কথা, পরীক্ষায় যখন বি ভার্সেস টি আসবে তোমাকে ত্বরণের কথাও জিজ্ঞেস করতে পারে, তোমাকে আবার অতিক্রান্ত দূরত্ব বা সরণের কথাও জিজ্ঞেস করতে পারে। তাহলে যদি তোমাকে ত্বরণের কথা জিজ্ঞেস করে তুমি এই গ্রাফটাকে চিন্তা করবা ঢাল দিয়ে, আর যদি তোমাকে অতিক্রান্ত দূরত্বের কথা বলে তুমি এই গ্রাফটাকে চিন্তা করবা কি দিয়ে? তখন তোমাকে এই গ্রাফটাকে চিন্তা করতে হবে ভাইয়া অতিক্রান্ত দূরত্ব দিয়ে। আমি আবার রিপিট করতেছি, বি ভার্সেস টি গ্রাফ দিয়ে তোমাকে যদি বলা হয় ত্বরণ নির্ণয় করো, তুমি ত্বরণ কিভাবে নির্ণয় করবা? সিম্পল হিসাব ভাই, আমি ত্বরণ নির্ণয় করবো ঢাল দিয়ে। আর যদি তোমাকে বলা হয় অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো তখন তোমাকে নির্ণয় করতে হবে ক্ষেত্রফল দিয়ে। আর যখন এ ভার্সেস টি তখন তোমাকে একটা প্রশ্নই করতে পারে, সেটা হচ্ছে ক্ষেত্রফল রিলেটেড। এই ক্ষেত্রফলটা আমার কি নির্দেশ করে? ব্যাগ নির্দেশ করে। এই ক্ষেত্রফলটা আমার ব্যাগ নির্দেশ করে। এই তিনটা জিনিস আমাদের সবার মুখস্থ থাকবে কিনা বলি, এই তিনটা জিনিস আমাদের সবার মুখস্থ থাকবে কিনা, অর্থাৎ গত 2 দিন যা পড়াইছি এই সব পড়া এখানে আছে, গত 2 দিন যা পড়াইছি সব পড়া আমার এখানে লেখা আছে। এস ভার্সেস টি গ্রাফ যদি দে তার ঢালটাই নির্দেশ করে ব্যাগ। সো তোমাকে এখান থেকে ব্যাগ বের করতে বলে মানে তুমি ঢাল বের করবে, ঢাল মানে কিন্তু লম্ববায়ু ভূমি। আর এখান থেকে যখন বলবে তখন তোমাকে মাথায় রাখতে হবে তোমাকে ত্বরণও জিজ্ঞেস করতে পারে, অতিক্রান্ত দূরত্ব নির্দেশ করতে পারে। সো ত্বরণ জিজ্ঞেস করলে ঢাল বের করবা, অতিক্রান্ত দূরত্ব জিজ্ঞেস করলে ক্ষেত্রফল বের করবা। আর এই গ্রাফ থেকে তোমাকে জিজ্ঞেস করতে পারে কার মান? এই গ্রাফ থেকে জিজ্ঞেস করতে পারে তোমাকে ব্যাগের মান। আর ব্যাগ মানে আমরা কি বলবো? আমাদের ক্ষেত্রফলটাই আমার ব্যাগের মান নির্দেশ করে। এতটুকু ভাইয়া আমাদের ক্লিয়ার কিনা একটু বলি, এতটুকু আমাদের ক্লিয়ার কিনা? এতটুকু ভাইয়া আমাদের সবার ক্লিয়ার কিনা? যদি ক্লিয়ার হয় আমরা এখন 2টা সৃজনশীল করাবো, এতটুকু ভাইয়া আমাদের ক্লিয়ার কিনা একটু বলি, এতটুকু ক্লিয়ার কিনা আমরা একটু বলি। আজকের হচ্ছে এটাই সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট। এবার দেখবে কিভাবে এখান থেকে আমরা সৃজনশীল আনতেছি, এখান থেকে কিভাবে সৃজনশীল আসে। দেখো আমি তোমাকে হুবহু সৃজনশীল করাবো। রাজশাহী বোর্ডে 2টা সৃজনশীল আছে, একটা তো 2017-তে আসছিল আর একটা 2016-তে, দুইটা আমি এখন তোমাকে করাবো। এই যে আমার শীটের মধ্যে আছে, এই যে আমরা 2টা সৃজনশীল করাবো। এটা হচ্ছে তোমার রাজশাহী বোর্ড 2017 সালে আসছিল, আর এটা আসছে হচ্ছে তোমার এই যে এটা হচ্ছে তোমার রাজশাহী বোর্ড 2016 সালে। তো আমরা এই 2টা করাই ফেলি, আমরা একটু খেয়াল করো। আমরা প্রশ্নটা লিখার পর আমি করাবো। তো আমি শুধু সৃজনশীলে 3-4 করাবো। এই শীটটা আমার গত বছরের শীট, তোমাদের জন্য আরেকটু আপডেট করা হচ্ছে। তোমরা অধ্যায় শেষ হলে পেয়ে যাবা, কারণ অধ্যায় শেষ হওয়ার আগে দিলে ঝামেলা আছে। এটা হচ্ছে রাজশাহী বোর্ড 2017। তো আমরা এটা করি, প্রশ্নটা আমি লিখি। প্রশ্নটা যদি আমি লিখি, এখানে প্রশ্ন দেওয়া আছে এরকম, এখানে একটা ব্যাগ সময় লেখচিত্র দেখানো হয়েছে। তো আমি লেখচিত্র বড় করে আঁকি আমার সুবিধার্থে, আমি বড় করে আঁকতেছি কারণ এখান থেকে আমি ডাইরেক্ট সলভ করে ফেলবো। হ্যাঁ, এটা হচ্ছে তোমার সেই কাঙ্ক্ষিত লেখচিত্র। এই লেখচিত্র ওরা বলে দিছে, এটা হচ্ছে ভাইয়া কেমন লেখচিত্র তারা দিছে? এই লেখচিত্র তারা দিছে হচ্ছে ব্যাগ বনাম সময়। কেমন ভাইয়া? ব্যাগ বনাম সময়। এর মানে এদিকে ব্যাগ ভেলোসিটি, এদিকে সময় দেওয়া আছে, এবং তাদের গ্রাফটা হচ্ছে এরকম ভাইয়া। এটা হচ্ছে 0 বা মূলবিন্দু ও 1 2 3, আর এদিকে হচ্ছে 1 2 3 4। এটা এস একক ইউজ করছে, সময়টা সেকেন্ডে আছে, আর ভ্যাগটা কিসে আছে? ভ্যাগটা আমার মিটার পার সেকেন্ডে আছে, এসআই ইউনিট। তো ওদের গ্রাফটা হচ্ছে এরকম, দেখো 3 থেকে যাবে, 2 থেকে যাবে, 4 থেকে যাবে।
আমি ওদের হুবহু ওরা এটা হচ্ছে উদ্দীপকে দেওয়া আছে, হ্যাঁ কনফিউজড হয়ে না, এটা হচ্ছে উদ্দীপকে গ্রাফটা দেওয়া আছে, এই যে এরকম এরকম করে উদ্দীপকে এটা আঁকা আছে, উদ্দীপকে বলা আছে এটা হচ্ছে ও বিন্দু, এটা হচ্ছে এ বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু। ওকে, এখন তোমাকে সৃজনশীলে 3 নম্বরে প্রশ্ন করলো, বলা হলো উদ্দীপক অনুসারে বস্তুটির ও এ অংশের ত্বরণ নির্ণয় করো। ত্বরণ নির্ণয় আমি করব, কিন্তু আমি তোমাকে একটা প্রশ্ন করব। তোমাকে বলছে উদ্দীপক দেওয়া আছে, উদ্দীপকটি কিসের উদ্দীপক? ভি ভার্সেস টি। তোমাকে বলছে কিসের মান? ত্বরণ। তাহলে বলো তো বি ভার্সেস টি গ্রাফের কি ত্বরণ নির্দেশ করে, ঢাল নাকি ক্ষেত্রফল? এটা তো কমেন্ট করো দেখি কয়জনের মনে আছে। 4 নম্বর প্রশ্ন, আমি 4 নম্বর প্রশ্নটা তোমরা আগে আমাকে এটা বলো, এই গ্রাফ থেকে ত্বরণ বের করতে হলে কি বের করতে হবে, ঢাল নাকি ক্ষেত্রফল? এরপর প্রশ্ন করে হয়েছে উদ্দীপকের লেখচিত্র অনুসারে আমাদের গ্রাফের প্রশ্নগুলো খুবই সোজা, যদি তোমার বেসিকটা ক্লিয়ার থাকে। তুমি দেখবে সিম্পল ছোট্ট 3 লাইনে ম্যাথ করবা, 3 3 ক্যালকুলেশন মুখে করে ফেলা যায়, ক্যালকুলেটর পর্যন্ত লাগে না। উদ্দীপকের লেখচিত্র অনুসারে বস্তুটির ও এ এবং এবি অংশের দূরত্ব একই নাকি ভিন্ন যাচাই করো, বিশ্লেষণ করো। যাক, সবাই আমাদের পারতেছে, জিনিসটা সবাই ডাল করে ফেলতেছে। আমি জিজ্ঞেস করি ঢালের কথা, সবাই কমেন্ট লিখে ডাল ডালে ডালান্বিত হয়ে গেছে। আচ্ছা আসো, আমাদের এখন আমাকে এটা বলো, এবার তোমরা 4 নম্বর প্রশ্নে তোমাকে প্রশ্ন করা হলো অংশের দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব বা সরণ। তো ভি ভার্সেস টি গ্রাফের কোন জিনিসটা অতিক্রান্ত দূরত্ব মিন করে বলো তো, ঢাল নাকি ক্ষেত্রফল? দেখি বলো। তাহলে ত্বরণ তোমরা অলরেডি আমাকে বলে দিছো, ত্বরণের জন্য বের করতে হবে ঢাল। এখন বলো দূরত্বের জন্য কি বের করতে হবে, ঢাল নাকি ক্ষেত্রফল? যাক, হে তোমরা এত জিনিয়াস কেন ভাইয়া? এত জিনিয়াস হলে চলে, একটু করে আনজিনিয়াস হইতে হয়। তাহলে এই দূরত্বটা আমাদের ক্ষেত্রফল নির্দেশ করে, ক্ষেত্রফল। তাহলে আসো ভাইয়া, প্রশ্ন দেখে এতক্ষণ অনেকে মুখে আনসার বের করে ফেলছে, তো তোমরা বের করলেও আমি এটাকে পাত্তা দিচ্ছি না, আমি নিজে বের করব, কারণ আমিও তো পারি। আমি আমার ক্রেডিট দেখাবো না, আমি যে মুখে করে ফেলতে পারি তোমরা তো জানো না। দেখবা আমি মুখে সব ক্যালকুলেশন করে ফেলতে পারি, বিশ্বাস হয় না? দেখবা আমি মুখে করে ফেলবো, উইথাউট এনি ক্যালকুলেটার আমি তোমাকে আনসার বলে দিতে পারবো। এটা হচ্ছে আমার ব্যক্তিগত ক্রেডিট। এবার আসো সৃজনশীলের 3 নাম্বার হচ্ছে কি বলে দেখো, উদ্দীপক অনুসারে বস্তুটির ও এ অংশের, কোন অংশ? ও এ, এই অংশের ত্বরণ। তাহলে তুমি জাস্ট এখানকার ত্বরণ নির্দেশ করবা। তাহলে ও এই যে রেখাটা আছে এটা ত্বরণ মানে কি ভাইয়া? ও এ অংশের ত্বরণ মানে হচ্ছে ও এ অংশের এই বি ভার্সেস টি গ্রাফের কি ত্বরণ নির্দেশ করে, ঢাল। তাহলে আমরা বলতে পারবো বি ভার্সেস টি গ্রাফের, এভাবে লিখবা পরীক্ষা খাতে, কিভাবে লিখবা? বি ভার্সেস টি গ্রাফের ঢাল ত্বরণ নির্দেশ করে। সুতরাং ও এ অংশের ঢাল সমান ত্বরণ ইকুয়ালস টু, ত্বরণ সমান কত? ও এ অংশের, এখান থেকে আমরা বলতে পারি লম্ব বাই ভূমি। তাহলে ও থেকে এ পর্যন্ত দেখো তো লম্ব কত, এই অংশটা হচ্ছে লম্ব কত 3, ভূমি এতটুকু। তাহলে এই অংশটা কত? 0 থেকে 2 সেকেন্ড মানে হচ্ছে 2। তাহলে আমরা বলতে পারি কত, আমাদের এই যে ঢাল মানে হচ্ছে লম্ব বাই ভূমি 3/2, এর মানে 1.5। যেহেতু এটা ত্বরণ, তাহলে একক অবশ্যই বুঝতে পারতেছো মিটার পার সেকেন্ড স্কোয়ার। দেখছো আমি মুখে আনসার বলে দিয়েছি, তোমরা পারবা? আমি কত বেশি জিনিয়াস তুমি এদিকে তাকাইলে বুঝবা, মুখে বলে দিয়েছি। দেখছো একটা সেকেন্ডও লাগে না আমার এটা বলতে। এবার তাহলে আমরা বলতে পারি ওই অংশের ত্বরণ হচ্ছে 1.5 মিটার পার সেকেন্ড, অ্যান্ড এটা করতে পারলে তুমি 3 মার্কস পাবা।
এবার আসো 3 নম্বরের আনসার শেষ। এবার আমরা 4 নম্বরের আনসার বের করি। এবার আমরা 4 নম্বরের আনসার বের করি, 3-এর আনসার শেষ। ওকে, এবার 4-এর আনসার বের করি। 4-এর আনসার যদি বের করি, দেখো 4 নাম্বার। তো 4 নম্বরে তোমারও বলছে উদ্দীপক বস্তুটির ও এ এবং এ বি অংশের দূরত্ব একই নাকি ভিন্ন। তাহলে ও এ অংশের দূরত্ব মানে কি, এই ক্ষেত্রফলটা মিন করে, তাই তো? ওকে, তাহলে আমরা বলতে পারবো ভাইয়া ও এ অংশের জন্য ক্ষেত্রফল। তাহলে ও এ অংশের জন্য ক্ষেত্রফল কত হবে? সিম্পল, তুমি এবার গ্রাফটা আঁকো, খাতায় আঁকো। আঁকা ও এ বি আছে, তুমি নাম দিলা সি, তুমি নাম দিলা ডি। তাহলে আমরা বলতে পারি ও এ অংশের জন্য ক্ষেত্রফল কত? ও এ সি ত্রিভুজের ক্ষেত্রফল, ত্রিভুজ ও এ সি এর ক্ষেত্রফল সমান কত? এটা যেহেতু ত্রিভুজ, ত্রিভুজের ক্ষেত্রফল আমরা কি জানি? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে হাফ ইন্টু এই ত্রিভুজের জন্য ভূমি হচ্ছে 2 ইন্টু এই ত্রিভুজের জন্য উচ্চতা হচ্ছে 3, সো 3, 2 চলে যাবে, তাহলে আমরা পাচ্ছি 3। এই ক্ষেত্রফলটা কি নির্দেশ করে? অতিক্রান্ত দূরত্ব নির্দেশ করে, দ্যাট মিনস একক হবে মিটার। তাহলে 3 মিটার হচ্ছে ও থেকে এতে যাওয়ার সময় সে 3 মিটার দূরত্ব অতিক্রম করলো। তাহলে এটা বের করলাম। এবার হচ্ছে এ থেকে বিতে যাওয়ার সময় কত দূরত্ব অতিক্রম করলো। বুঝতে পারতেছে, এ থেকে বি বের করার জন্য এই ক্ষেত্রফলটা বের করতে হবে, এই ক্ষেত্রফলটা। তাহলে ক্ষেত্রফলটার নাম কি দিতে পারি? এ বি ডি সি। ক্ষেত্রফল এ বি ডি সি ইকুয়ালস টু, যেহেতু এটা আমার একটা আয়তক্ষেত্র, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল মানে কি? ভূমি ইন্টু উচ্চতা। সো উই ক্যান, আমরা এখান থেকে যেটা বলতে পারি, আমরা ভূমি এবং উচ্চতাটা বের করব। তাহলে হাইট যেটা, হাইট ইকুয়ালস টু দেখতেই পাচ্ছ 3, ভূমি, ভূমি মানে হচ্ছে সি থেকে ডি এতটুকু। দেখো তো সি থেকে ডিতে গেছে মানে কি 2, দেখো এখানে হচ্ছে 2 সেকেন্ড, এখানে হচ্ছে 4 সেকেন্ড। তাহলে 2 থেকে 4 সেকেন্ড পর্যন্ত টোটাল অতিক্রান্ত দূরত্ব আসলে কয় সেকেন্ড? 2 সেকেন্ড, তাই না? 2 সেকেন্ড থেকে 4 সেকেন্ড পর্যন্ত গেল। তাহলে আমরা 4 থেকে 2 বিয়োগ করলে 2 বলতে পারি। এতটুকু অংশ হচ্ছে 2 সেকেন্ড। তাহলে এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3। তাহলে আমরা যেহেতু এটা আয়তক্ষেত্র, এর মানে বুঝতে পারছি ভূমি ইন্টু উচ্চতা। ভূমি হচ্ছে কত? 2 ইন্টু উচ্চতা হচ্ছে 3, এর মানে 6 মিটার। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি? একটা কথা বলতে পারি, S of OA is not equals to S of AB। এর মানে ও থেকে এতে যাওয়ার সময় অতিক্রান্ত দূরত্ব আর এ থেকে বিতে যাওয়ার সময় অতিক্রান্ত দূরত্ব এক নয়। আই রিপিট এগেইন, ও থেকে এতে যাওয়ার সময় অতিক্রান্ত দূরত্ব এবং এ থেকে বিতে যাওয়ার সময় অতিক্রান্ত দূরত্ব কি নয় ভাইয়া? এক নয়। এটা হচ্ছে আমাদের রাজশাহী বোর্ড 2017 সালের প্রশ্ন। এটা করতে পারলে 4 মার্কস পাবা। একটু ক্লিয়ার কিনা বলো, এতটুকু সবার ক্লিয়ার হয়েছে কিনা আমাকে একটু কনফার্ম করো। এতটুকু সবার ক্লিয়ার কিনা? এতটুকু সবার ক্লিয়ার কিনা আমাকে একটু কনফার্ম করো। এতটুকু অংশ সবার ক্লিয়ার কিনা? এই সৃজনশীলটা সবার ক্লিয়ার কিনা? একজন জিজ্ঞেস করলো পিথাগোরাস অ্যাপ্লাই করা যাবে কিনা। আরে আল্লাহ, তুমি নিশ্চয়ই এই জিনিসটা মিন করতেছ, পিথাগোরাস অ্যাপ্লাই করে ও থেকে এটা বের করবা। তোমাকে কে বলছে এটা দূরত্ব মিন করে? বি ভার্সেস টি গ্রাফে দূরত্ব যেটা মিন করে সেটা হচ্ছে ক্ষেত্রফলটা দূরত্ব মিন করে। ও থেকে এটা স্কেল নিয়ে মাপলে এটা দূরত্ব হবে না তো ভাইয়া। এটা তো গ্রাফ, এটা তো গ্রাফ। এই গ্রাফের কি দূরত্ব নির্দেশ করে? ক্ষেত্রফলটা দূরত্ব নির্দেশ করে। সো তুমি এই ক্ষেত্রফলটা বের করতে হবে। পিথাগোরাস যেহেতু তুমি এই ত্রিভুজটার অতিভুজ বের করতেছো, তোমাকে কেউ বলছে অতিভুজটার দূরত্ব না। সো তোমাকে আগেই বারবার বলছি, ভি ভার্সেস টি গ্রাফ থেকে তোমাকে যদি বলা হয় ত্বরণ বের করো, তাহলে তোমাকে এখানে বলা হয় ত্বরণ বের করো, তুমি ঢাল বের করবা। আর তোমাকে যখন বলা হলো দূরত্ব বের করো, তখন তুমি ক্ষেত্রফল বের করবা। তুমি কেন এখানে অতিভুজ বের করতে যাবা? অতিভুজটা তো আমার দূরত্ব নির্দেশ করে না, এটা দূরত্ব নির্দেশ করে না, ক্ষেত্রফলটাই দূরত্ব নির্দেশ করে। একজন জিজ্ঞেস করলে এত সহজ আসবে? এটা রাজশাহী বোর্ড 2017 সালের প্রশ্ন। সহজ আসবে না, সহজ আসছে। তোমাদের কাছে অত্যন্ত সহজ মনে হচ্ছে, কিন্তু অনেকের কাছে এগুলো যথেষ্ট কঠিন। কঠিন বলতে তারা আসলে বুঝে না যে কোনটার জন্য কি বের করতে হয়। ওকে, ওর জন্য অনেকের কাছে কঠিন। সো আমরা আসি রাজশাহী বোর্ড এবার 2016 সালের প্রশ্ন করব। রাজশাহী বোর্ড কেন জানি এই জিনিসগুলো বেশি পছন্দ করে, মানে গ্রাফ রিলেটেড জিনিসগুলো রাজশাহী বোর্ডে সবচেয়ে বেশি আসে।
এবার হচ্ছে রাজশাহী বোর্ড 16, এটাও সেই গ্রাফের প্রশ্ন, রাজশাহী বোর্ডে আছে। এই গ্রাফে দেওয়া আছে এরকম, গ্রাফটা হচ্ছে এরকম, এদিকে হচ্ছে এস, এদিকে আছে টি। এসটা দেওয়া আছে হচ্ছে ব্র্যাকেটে দেওয়া আছে সেন্টিমিটার, আর টি এর পাশে দেওয়া আছে সেকেন্ড। তো এখানে গ্রাফটা আমরা সরাসরি আঁকি, না হলে লেট হয়ে যাবে আমাদের। এখানে যে গ্রাফটা, এটা হচ্ছে ও বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু, এখানে হচ্ছে একটা এ বিন্দু আছে, এটা বি বিন্দু, এটা সি বিন্দু। সো এখান থেকে আচ্ছা, এটা হচ্ছে 3 সেকেন্ড, এটা হচ্ছে 4 সেকেন্ড, এটা হচ্ছে 8 সেকেন্ড, আর এইদিকে এটা হচ্ছে 3 সেন্টিমিটার, এটা হচ্ছে 4 সেন্টিমিটার। উদ্দীপকের 3 নম্বর প্রশ্ন, লেখচিত্রের এবি অংশে বস্তুর ত্বরণের মান কত? এবি অংশে বস্তুর ত্বরণ কত? এবি অংশে বস্তুর ত্বরণ কত? আর 4 নম্বর প্রশ্ন করলো হচ্ছে লেখচিত্রের বিসি রেখাটি সমবেগ নাকি স্থির অবস্থা নির্দেশ করে? সমবেগ নাকি স্থিরাবস্থা নির্দেশ করে? একটু ভালো করে খেয়াল করো, আমি ডাইরেক্ট আনসার বলে দিই। লেখচিত্রের এবি অংশের ত্বরণ, সো এবি মানে কি? এই যে এ থেকে বি, এটা কোন গ্রাফ? এস ভার্সেস টি। এবার তোমাকে যে তখন পর্যন্ত অনেক কিছু পড়াইছি, সেখান থেকে তোমরা বলো এস ভার্সেস টি গ্রাফের কি জানো? তুমি শুধু ডাল জানো। আর এস ভার্সেস টি গ্রাফের ডাল কি নির্দেশ করে? এস ভার্সেস টি গ্রাফের ডাল আমাদের বেগ নির্দেশ করে। সো এখান থেকে আমরা বলতে পারবো, দেখো এটা হচ্ছে এ বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু, তাহলে এই ত্রিভুজটা যদি নিই, এই ত্রিভুজের ঢাল সমান কত হবে? লম্ব হয় ভূমি 3 থেকে 4, এর মানে বুঝতে পারতেছো এটা হচ্ছে আমার 1 সেন্টিমিটার, আর এটা হচ্ছে 3 থেকে 4, এর মানে 1 সেকেন্ড। তাহলে তুমি বুঝতে পারতেছো এর যে ভ্যালোসিটি, যেহেতু এটা এ থেকে বি পর্যন্ত কি সরল রেখা না? সরল রেখা মানে হচ্ছে ব্যাগের মান কত? 1/1 মানে হচ্ছে 1 সেন্টিমিটার পার সেকেন্ড, যেহেতু এদিকে সেন্টিমিটার আছে, সেন্টিমিটার পার সেকেন্ড। এটা কোন ব্যাগ? যেহেতু এ থেকে বি সরল রেখা হওয়ার কারণে এটা হচ্ছে সমবেগ। তো সমবেগের ত্বরণ কত? 0। এটা হচ্ছে আনসার। তোমাকে বলছে এবি অংশের বস্তুর ত্বরণ কত। তো ত্বরণ বের করতে হলে যেহেতু আমি এস ভার্সেস টি থেকে ত্বরণ জানি না, কি জানি? ব্যাগ জানি। ব্যাগ বের করার পর দেখলাম এই ব্যাগটা হচ্ছে 1 সেন্টিমিটার পার সেকেন্ড, এবং এটা কোন ধরনের ব্যাগ? এটা হচ্ছে সমবেগ, কারণ এটা সরল রেখা। তো সমবেগ মানে আমরা একটা কথা কি বলতে পারি? সমবেগে আমার ত্বরণ 0 হয়। তাহলে আনসার হচ্ছে ত্বরণ 0, এটা হচ্ছে আমার আনসার। এবার 4 নম্বর আনসার আরো হাস্যকর। বলা হলো বিসি অংশ সমবেগ নাকি স্থির অবস্থা নির্দেশ করে? তোমরাই বলো, বি থেকে সি কি নির্দেশ করে? এটা কি সমবেগ নির্দেশ করে নাকি স্থির অবস্থা নির্দেশ করে? সিম্পল কথা, এস ভার্সেস টি গ্রাফের ডালটা আমার ব্যাগ নির্দেশ করে। তো ঢাল হচ্ছে 0, এর মানে ব্যাগ 0, ব্যাগ 0 মানে এটা কি? স্থির। সো এটা সমবেগ নির্দেশ করে না, এটা আমাদের স্থির অবস্থা নির্দেশ করে। কোন অবস্থা নির্দেশ করে? স্থির অবস্থা। এখন অনেকে আমাকে বললে, ভাই আমরা আনসারে কীভাবে লিখে দিব? না, তোমরা আনসারে লিখবা, বস্তু বি থেকে সিতে যাওয়ার সময় 4 থেকে 8 সেকেন্ড পর্যন্ত, এই 4 সেকেন্ডে বস্তুর সরণের কোনো পরিবর্তন হয়নি। বি থেকে সি বিন্দুতে যাওয়ার সময় বস্তুর সরণের কোনো পরিবর্তন হয়নি। যেহেতু সময়ের সাথে সাথে সরণের কোনো পরিবর্তন হয়নি, এর মানে এই বস্তুটি স্থির বস্তু। অতএব বি থেকে সি বিন্দুর এই বিসি রেখাটা স্থির অবস্থা নির্দেশ করে। ব্যাখ্যা করে লিখে দিতে হবে, এবং এটা লিখলে 4 মার্কস। ফিজিক্সে কখনো বড় ছোটোর জন্য মার্কস নাই, আনসারের জন্য মার্কস আছে। এটা ধরতে পারছো, 2 লাইনে আনসার শেষ, ফুল মার্কস। আচ্ছা, অনিন্দ দেবনাথ একটা প্রশ্ন করলো, 3 নম্বরে ব্যাগ না বের করলে হইতো না? হ্যাঁ, ব্যাগ না বের করে তুমি ডাইরেক্ট বলতে পারতা, কিন্তু কথা হচ্ছে সৃজনশীলের 3 মার্কসের জন্য কোনো ম্যাট্যাট করা ছাড়া ডাইরেক্ট বলে দিলা, জিনিসটা কেমন আনওয়ান্টেড দেখা যায় না? ওই কারণে ব্যাগের মানটা বের করে তুমি তোমার ক্রেডিট দেখাচ্ছ, দ্যাট মিনস তুমি পারো। তো আমি অ্যাপ্রিসিয়েট করি ব্যাগটা তুমি বের করবা, কারণ তুমি ব্যাখ্যা দেওয়ার সময় এবার দিবা, যেহেতু এ থেকে বিতে যাওয়ার সময় সে 1 সেন্টিমিটার পার সেকেন্ড সমবেগে যায়, অতএব তার ত্বরণ 0।
অথবা একবার সুন্দর করে লিখে দিবা, আমরা জানি a ইকুয়ালস টু বি মাইনাস ইউ বাই টি। তো আদি বেগ আর শেষ বেগ তো সেম, যেহেতু সমবেগ, তাহলে আমাদের 1 মাইনাস 1 ডিভাইড বাই টি এর মানে হচ্ছে 0। এভাবেও তুমি দেখাই দিতে পারো, মানে এক কথায় যেভাবে তুমি সুন্দর করে সাজায় লিখতে পারো সেটা হচ্ছে তোমার জন্য পারফেক্ট। অনেকে বলছে গ নাম্বার হচ্ছে এস ভার্সেস টি গ্রাফের ডাল কি নির্দেশ করে, ব্যাগ নির্দেশ করে। তো আমি এখান থেকে এ থেকে, এটা হচ্ছে এ বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু, তো ডাল বের করার জন্য কি লাগে, লম্ববায় ভূমি লাগে। তো আমি সেটাই করছি, লম্ববায় ভূমি। এই লম্ব হচ্ছে, যেহেতু এটা হচ্ছে 3 সেন্টি, এটা কিন্তু এদিকে সেন্টিমিটার লেখা আছে, তো এ বিন্দু হচ্ছে 3 সেন্টিমিটার, বি বিন্দু হচ্ছে 4 সেন্টিমিটার, তাহলে 3 থেকে 4 সেন্টিমিটার মানে এই দূরত্বটা কত, 1 সেন্টিমিটার। আর এ থেকে বিতে যাওয়ার সময় কত সময় লাগছে, 3 সেকেন্ড থেকে 4 সেকেন্ড, এর মানে 1 সেকেন্ড সময় ব্যয় হয়েছে। তাহলে আমরা বলতে পারি লম্ব হচ্ছে এটা, ভূমি হচ্ছে এটা, লম্ব 1, ভূমি হচ্ছে 1। তবে লম্বের মান হচ্ছে 1 সেন্টিমিটার, যেহেতু এদিকে সেন্টিমিটার আছে, আর ভূমির মান হচ্ছে 1 সেকেন্ড। তাহলে আমরা বলতে পারি লম্ব হচ্ছে 1 সেন্টিমিটার, ভূমি হচ্ছে 1 সেকেন্ড, তাহলে 1/1 মানে 1 সেন্টিমিটার পার সেকেন্ড। এই ব্যাগটা হচ্ছে সমবেগ। কেমনে বুঝছি, এ বি সরল লেখাটা হচ্ছে একটা, আমাদের কি এ থেকে বি পর্যন্ত একটা সরল লেখা আছে, এ বি নির্দিষ্ট একটা সরল লেখা। তুমি বলবে যেহেতু এ বি একটা সরল লেখা, অতএব এ বি যেহেতু একটা সরল লেখা, অতএব আমার কি নির্দেশ করে, এটা আমাদের এর ঢাল ধ্রুবক। আর ঢাল ধ্রুবক মানে হচ্ছে বেগ ধ্রুবক, মানে সমবেগ নির্দেশ করে। আর সমবেগে ত্বরণের মান আমরা জানি 0, শেষ। অথবা এভাবে সুন্দর করে ব্যাখ্যা করে লিখে দিতে পারো, এই সমান বি মাইনাস ইউ বাই টি, মান বসাই তুমি আনসার পেলে 0। ওকে, তাহলে আমরা সামনের দিকে আগাই। এবার আসো ইসহাক স্যারের বইয়ের একটা প্রশ্ন সলভ করব। ইসহাক স্যারের বইয়ের প্রশ্ন, এটা মানে তপন স্যারের বইতে নাই, এটি ইসহাক স্যারের বইতে আছে, তবে আমার শিটের মধ্যেও আছে। আমি শিটের মধ্যে হাতে লিখে দিছি যাতে করে, কারণ এটা মোস্ট ইম্পর্টেন্ট এবং আমাদের মোস্ট কনফিউজিং। ম্যাক্সিমাম স্টুডেন্ট এটাতে ভুল করে, অথবা অনেক স্টুডেন্ট এটা বুঝে না। তো প্রশ্নটা হচ্ছে এরকম, দেখো আচ্ছা দেখি, দেখো তোমাদেরকে প্রশ্নটা করা হয়েছে, এই প্রশ্নটা মোস্ট কনফিউজিং আমাদের অনেক স্টুডেন্টের জন্য। তো আমি একবার সোজা ভাষায় ব্যাখ্যা করব। দেখো ভালো করে, বলা হলো এখানে যে গ্রাফটা উদ্দীপকে দেওয়া আছে, এই গ্রাফটা নির্দেশ করে হচ্ছে সরল পথে চলমান কোন একটা বস্তুর ভি ভার্সেস টি গ্রাফ। ওকে, দেখ তোমাকে বলা হলো 6 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব আর সরণ, ঝামেলাটা এই জায়গায়। আমরা জানি ভি ভার্সেস টি দ্বারা আবদ্ধ অংশের ক্ষেত্রফল আমার অতিক্রান্ত দূরত্ব বা সরণ নির্দেশ করে। বাট হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন অতিক্রান্ত দূরত্ব এবং সরণ? পার্থক্যটা কোন জায়গায়?
এখন যাইয়ে পোলাপাইনের মাথা চুলকানি উঠে যাবে। আসো আমরা সেটা সলভ করাই। আগে তোমরা আমাকে একটা জিনিস কনফার্ম করো, বি ভার্সেস টি গ্রাফের কি অতিক্রান্ত দূরত্ব বা সরণ নির্দেশ করে? অবশ্যই ভাইয়া ক্ষেত্রফল, তাই না? হ্যাঁ, ক্ষেত্রফল। তো আমরা একটা কাজ করি, ক্ষেত্রফলটা বের করে ফেলি। এখানে হচ্ছে এটার নাম দিলাম ও, এটার নাম দিলাম এ, এটার নাম দিলাম ভি, এটাকে নাম দিলাম সি, এটাকে নাম দিলাম ডি, এটাকে নাম দিলাম ই। এখানে ক্ষেত্রফল কিন্তু দুইটা আছে, একটা হচ্ছে এটা ট্রাপিজিয়াম, আর একটা হচ্ছে একটা ত্রিভুজ। সো আমি আগে আমার মতো করে ক্ষেত্রফলটা বের করে ফেলি। তো আমি ক্ষেত্রফলটা বের করে ফেলি, এটা হচ্ছে কি ও এ বিসি ট্রাপিজিয়াম। সো ও এ বিসি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল ইকুয়ালস টু, তো আমি বলি দিই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র যারা জানো না তারা একটু মনে করে নাও। সেটা হচ্ছে ট্রাপিজিয়াম আমি কাদেরকে বলি? দুইটি বিপরীত বাহু পরস্পর সমান্তরাল আর অন্য দুইটা পরস্পর অসমান্তরাল। তাহলে আমাদের এটা হচ্ছে ট্রাপিজিয়াম। ওকে, এই ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহু হচ্ছে দুইটা। এই সমান্তরাল বাহুর দৈর্ঘ্য যদি এ হয়, এই সমান্তরাল বাহুর দৈর্ঘ্য যদি বি হয়, এর মানে সমান্তরাল বাহু একটার দৈর্ঘ্য এ আর একটা হচ্ছে বি। দেখো এ এবং বি কোনটা? সমান্তরাল বাহু, অসমান্তরালগুলো না। এই দুইটা সমান্তরাল বাহুর মধ্যবর্তী লম্ব দূরত্ব হচ্ছে এইচ, এটা হচ্ছে লম্ব দূরত্ব। তাহলে এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্যের যোগফল এ প্লাস বি ইন্টু তাদের মধ্যবর্তী লম্ব দূরত্ব এইচ। এটা হচ্ছে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র, তোমরা আশা করি সবাই জানো। তাহলে আমরা এখানে বলতে পারি এটা যদি একটা ট্রাপিজিয়াম হয় তাহলে ট্রাপিজিয়াম এটা হাফ ইন্টু সমান্তরাল দুইটা বাহুর দৈর্ঘ্যের যোগফল। তো সমান্তরাল দুইটা বাহু কে ভাইয়া? একটা হচ্ছে আমার এবি প্লাস আরেকটা হচ্ছে ওসি ইন্টু তাদের লম্ব দূরত্ব হচ্ছে এটা। তো লম্ব দূরত্ব আমার এটা বলতে পারি না? আচ্ছা, তো আমি ডাইরেক্ট মান বসাই দিই, আমি এত কিছু না করি, আমি ডাইরেক্ট মান বসাই দিই। তাহলে আসো, এটা হচ্ছে এবি মানে কি? এ থেকে বি 2 সেকেন্ড থেকে 4 সেকেন্ড, এর মানে বুঝতে পারতেছে এ থেকে বি এর দূরত্ব হচ্ছে 2 প্লাস ওসি মান হচ্ছে 0 থেকে 5 সেকেন্ড, এর মানে হচ্ছে 5 সেকেন্ড ইন্টু তাদের লম্ব দূরত্ব মান হচ্ছে এটা। লম্ব দূরত্ব কত? এই যে এ দূরত্বটা, এটা হচ্ছে 4। তাহলে আমরা 2 × 9 4, তাহলে আমরা এখান থেকে বলতে পারি ভাইয়া কি বলতে পারি? 5 × 2 = 7, 7 × 2 = 14। তাহলে 14 মিটার এটা হচ্ছে ও থেকে সি পর্যন্ত অতিক্রান্ত দূরত্ব। ওকে, এবার আসি আমাদের আরেকটা ক্ষেত্রফল রয়ে গেছে নিচের ক্ষেত্রফল, সেটা হচ্ছে কি সিডিই ত্রিভুজের ক্ষেত্রফল সমান আমরা জানি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এই ত্রিভুজের ভূমি 5 থেকে 6 সেকেন্ড, এই যেটা হচ্ছে ভূমি 5 থেকে 6 সেকেন্ড মানে কি 1 সেকেন্ড। তাহলে ভূমি হচ্ছে 1 ইন্টু উচ্চতা 4। তাহলে কাটাকাটিগুলো 2 × 2 = 4, এর মানে 2 মিটার। এবার আসো আমরা দুইটা জিনিস বের করলাম। তাহলে আমরা ওএবিসি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বের করলাম, সিডিই ত্রিভুজের ক্ষেত্রফল বের করলাম। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া আমার 3 নাম্বার প্রশ্নের আনসার কত, অতিক্রান্ত দূরত্ব কত, আর সরণ কত, 4 নাম্বারের আনসার কত? তো আমি তোমাকে আনসার দিয়ে দিচ্ছি। অতিক্রান্ত দূরত্ব সমান 14 + 2 সমান 16 মিটার, আর সরণ সমান 14 - 2 সমান 12 মিটার। এখন অনেকে আমার সাথে মারামারি লেগে যাবে, ভাইয়া আপনি কেন যোগ করলেন, কেন বিয়োগ করলেন, হোয়াট ইজ দ্য পারপাস? তাহলে আসো আমরা সে কাজটা করি। আমরা আসি এই গ্রাফটা কি মিন করে। ভাই দেখেন এই গ্রাফের উপর দিক হচ্ছে ভ্যালোসিটি কেমন? ধনাত্মক। নিচের দিকে ভ্যালোসিটি কেমন? ঋণাত্মক। তাহলে একটু ভালো করে খেয়াল করে দেখো, সি বিন্দুর আগে পর্যন্ত ভ্যালোসিটি ধনাত্মক, সি বিন্দুর পরে ভ্যালোসিটি ঋণাত্মক। ভালো করে খেয়াল করো, সি বিন্দু পর্যন্ত বস্তু যেদিকে গমন করে সি বিন্দুর পরে কিন্তু বস্তু অন্যদিকে গমন করে। কেন? ভ্যালোসিটি ঋণাত্মক। তাহলে একটু খেয়াল করে দেখি, মনে করো বস্তু কিন্তু সরল পথে যায়। তাহলে আসো বস্তুর গতিপথটা দেখি। ও থেকে প্রথমে কোথায় গেল? এতে, সরল পথে ও থেকে এতে গেল, এরপর এ থেকে বিতে গেল, এরপর বি থেকে সিতে গেল। এবার দেখো সিতে যাওয়ার পরে
সে কিন্তু সি এর পরে তার ব্যাগের দিকটা ঋণাত্মক হয়ে গেছে। এর মানে সি বিন্দুর পরে যাইয়া সে কিন্তু আর একই দিকে যাচ্ছে না। এইদিকে যদি বলি আমরা পজিটিভ ভেলোসিটি, তাহলে এই দিকটা কি নেগেটিভ ভেলোসিটি। তাহলে আমরা বলতে পারি হচ্ছে ভাইয়া সি বিন্দুর পরে সে তো সরল রেখা বরাবরই যাবে, তাহলে এই দিকটা ধনাত্মক মানে এই দিকটা ঋণাত্মক। এর মানে সি বিন্দুর পরে সে কিন্তু আর সামনের দিকে যায় নাই, পিছনের দিকে গেছে। পিছনের দিকে আসলে এই পয়েন্টে আসলো, দিস ইজ মাই ই পয়েন্ট। তো এখন তো আশা করি আমরা বলতে পারবো ভাইয়া এখন আশা করি আমরা বলতে পারবো ভাইয়া তাহলে ও থেকে সে সি পর্যন্ত একদিকে গেল, সি থেকে ইতে সে অন্য দিকে গেল। সো উই ক্যান সে দ্যাট ও থেকে সি পর্যন্ত এতটুকু প্লাস সি থেকে ই পর্যন্ত এতটুকু, দিস ইজ কল্ড দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব যার কোনো দিক নেই। আর যখন সরণ বলবো আদি এবং শেষ, এর মানে যেহেতু সরল পথে তাহলে সে এদিকে যাচ্ছে মানে সরণ বাড়তেছে বাড়তেছে বাড়তেছে, সে যখন এদিকে আসতেছে সরণ কমতেছে। তাহলে আমি এটা কেন বিয়োগ করছি বুঝছো তো? আশা করি বুঝছো। এখন তোমরা নিজেরাই বলতে পারবা ও থেকে ই পর্যন্ত গেলে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে ও সি প্লাস সিই, আর সরণ হচ্ছে ও সি মাইনাস সিই, অর্থাৎ অপোজিট ডিরেকশনে যখন আসবে সেটা বিয়োগ করে দিচ্ছি। আশা করি একটু সবার ক্লিয়ার, একটু ক্লিয়ার কিনা বলো, এতটুকু সবার ক্লিয়ার কিনা ভাই একটু বলি প্লিজ, এতটুকু সবার ক্লিয়ার কিনা একটু বলি, এতটুকু ক্লিয়ার কিনা। তাহলে আমরা কি করছি, ওই যে সিম্পল যখন অতিক্রান্ত দূরত্ব বলছে এটা আর এটা যোগ করে দিলাম, আর যখন সরণ বললো এটা থেকে এটা বিয়োগ করে দিলাম। এর মানে দূরত্ব বললে সবগুলো যোগ করে দিব, সরণ বললে নেগেটিভগুলা বিয়োগ করে দিব। এটা আমাদের ক্লিয়ার কিনা? খুবই সুন্দর একটা প্রশ্ন, অনেকে আমাদের জিনিসটা ধরতে পারে না। অলরেডি কুমিল্লা বোর্ডে এই ধরনের একটা প্রশ্ন আসছিল এমসিকিউতে, সেটা আমি এখনই দেখাচ্ছি। আমরা অনেকেই এই প্রশ্নটা আমাকে অনেকেই করে, অনেকে যারা পড়ে তারাও আসলে জানে না কেন যোগ করতে কেন বিয়োগ করতে, একটু কনফিউজড হয়ে যায় অনেকে। আমাদের মানে আসলে তো গ্রাফ দেখে তো বুঝার উপায় নেই, মানে যাদের গ্রাফ সম্পর্কে নলেজ খুবই কম তারা তো আসলে জিনিসটা জানে না কেন হচ্ছে এরকম, তো তখন দেখা যায় তারা কনফিউজড হয়ে যায়। তাহলে আমাকে বলো এতটুকু ক্লিয়ার কিনা। এবার আসলে তোমাকে কুমিল্লা বোর্ডে একটা প্রশ্ন সলভ করে, কুমিল্লা বোর্ডে এমসিকিউতে এই প্রশ্নটা আসছিল। একজনে বলতেছে আমার এই লাইনটার মধ্যে ডি কই ভাইয়া, ও এ বি সি ডি ই, আমি আমার মতো বলছি, তো আমাদের পয়েন্টগুলোকে আমরা নাম দিচ্ছি আর কি, ই দিচ্ছি। এখন কথা হচ্ছে তুমি আমাকে যেটা করতে পারো ভাইয়া, আসলে জিনিসটা হচ্ছে কি আমি তোমার বলি, সে এ পয়েন্টে যাওয়ার পর আসলে জিনিসটা হচ্ছে এমন, এটা আসলে এরকম হয়, মানে সে ও থেকে এতে গেল, এ থেকে বিতে গেল, বি থেকে সিতে গেল, সি থেকে ডিতে গেল, সি থেকে ডিতে গেল। হ্যাঁ, তো এটা আমরা আমার বুঝার সুবিধার্থে বলছি আর কি। তো সেক্ষেত্রে তুমি এটাকে ই না বলে এটাকে ডি বলতে পারো। মানে আমি জাস্ট এটা যে এতটুকু 6 সেকেন্ড পর্যন্ত সেটা বোঝানোর জন্য এই দাগটা দিছি, ডটেড লাইন দিলে তোমাদের মনে বুঝতে সুবিধা হয়। সো আমরা ডি বলতে পারি, হোয়াট এভার, নো প্রবলেম। সো আশা করি এবার বুঝতে পারছো। এসকি ধ্রুব প্রশ্ন করছিলা, মানে সে ও থেকে এতে গেল, এ থেকে বিতে গেল, বি থেকে সিতে গেল, সি থেকে ডিতে গেল। তো এটাকে আমরা স্ট্রেট লাইন দিয়ে আমরা এখানে এটা ডি হচ্ছে আমার 6 সেকেন্ড, এটা বোঝানোর জন্য একটি স্ট্রেট লাইন দিলাম। তো সেটা এখন ডটেড করে দিয়েছি, এখন আশা করি বুঝতে তোমার সুবিধা হবে। ওকে, দেন আমরা সামনের দিকে আগাই। মানে এবার তোমরা আমাকে একটা প্রশ্নের আনসার দিবে, এটা হচ্ছে কুমিল্লা বোর্ডের এমসিকিউ প্রশ্ন। এটা হচ্ছে 2015 সাল, মানে আমরা যে সালে পরীক্ষা দিচ্ছি ওই সালে কুমিল্লা বোর্ডের প্রশ্ন। দেখি আমাকে কয়জনে আনসার দিতে পারে, কয়জনে আনসার দিতে পারে আমি একটু দেখি। এটা হচ্ছে কুমিল্লা বোর্ডের এমসিকিউ প্রশ্ন। আচ্ছা, এটা হচ্ছে কুমিল্লা বোর্ডের এমসিকিউ প্রশ্নতে আসছিল। এমসিকিউ একটা উদ্দীপক দিয়েছিল, সেখান থেকে তোমাকে 2টা প্রশ্নের আনসার করা লাগতো। সেই উদ্দীপকটা আমি দেখতেছি, এটা এমসিকিউতে আসছিল। উদ্দীপকটা ছিল এরকম, এটা হচ্ছে
ভি ভার্সেস টি গ্রাফ। সো ছিল এরকম, গ্রাফটা এক্স্যাক্টলি ছিল এরকম। অ্যাকচুয়ালি গ্রাফটা এরকম, অনেক বইতে অনেক রকমভাবে আছে, কিন্তু প্রকৃতপক্ষে গ্রাফটা হবে এরকম। টোয়েন্টি 10, এদিকে ভ্যালোসিটি মিটার পার সেকেন্ড, এদিকে টাইম সেকেন্ড, আর এদিকে সময়গুলো দেওয়া আছে 2 সেকেন্ড, 1 সেকেন্ড, 3 সেকেন্ড, 4 সেকেন্ড, 5 সেকেন্ড। মানে বুঝতে পারতেছো, কোনো একটা বস্তু এখান থেকে যাত্রা আরম্ভ করলো, দেন এখানে গেল, দেন এখানে, দেন এখানে, দেন এখানে, মানে এটা হচ্ছে তার গ্রাফটা। এখন তোমাকে প্রশ্ন করা হলো এরকম প্রশ্ন, টি ইকস টু, যে আমাদের এখানে গ্রাফটা কোনো বইতে এরকম দেওয়া, আবার কোনো বইতে এরকম দেওয়া। তোমাকে যেভাবে বলুক, আমি প্রথমে এরকম দিই, আসলে অ্যাকচুয়ালি হওয়ার কথা ছিল এরকম, কিন্তু বইতে আমার এই জিনিসটা দেয় নাই, কোনো সমস্যা নেই। তোমাকে প্রথম প্রশ্ন করা হলো, আমাদের এমসিকিউ 2টা ছিল। 1 নম্বর প্রশ্ন হচ্ছে টি ইকস টু 0 থেকে 5 সেকেন্ড এ বস্তুর অতিক্রান্ত দূরত্ব কত? অতিক্রান্ত দূরত্ব কত? আর 2 নম্বর প্রশ্ন হচ্ছে সরণ কত? মানে সেম প্রশ্ন, টি ইকস টু 0 থেকে 5 সেকেন্ড বস্তুর অতিক্রান্ত দূরত্ব কত, আর একবার জিজ্ঞেস করলো সরণটা কত। হ্যাঁ, দেখি তোমরা পারো কিনা, দেখি কয়জনে পারে। তাহলে আমরা সিম্পল বলতে পারি ভাইয়া, ভি ভার্সেস টি গ্রাফের ক্ষেত্রফলটা কি নির্দেশ করে? আমাদের অতিক্রান্ত দূরত্ব নির্দেশ করে। এবার এখানে একটা সুবিধা কি জানো, এখানে বস্তু একদিকেই গমন করে, উল্টা দিকে গমন করে না। যেহেতু উল্টা দিকে গমন করে না, তাহলে আমি কি একটা কথা বলতে পারি, এখানে দূরত্ব যা সরণতা, বস্তু এদিকেই যাচ্ছে স্ট্রেট লাইনে, দূরত্ব যা সরণতা, এর মানে দুইটার আনসার সেম হবে। অনেকে এটা নিয়ে কনফিউজ, ভাই দূরত্ব যদি এটা সরণটা আসলে কত, সরণটা যদি এটা দূরত্ব আসলে কত। আসলে আমাদের কনসেপ্ট ক্লিয়ার করলে দুইটাই আসলে সেম। তাহলে আসো, এই যে এই ক্ষেত্রফল বের করতে পারি কীভাবে? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে আমি এই ক্ষেত্রফলটা বের করি, হাফ ইন্টু ভূমি হচ্ছে 3 ইন্টু উচ্চতা হচ্ছে 20। তাহলে আমরা বলতে পারি 10 3 10 30 মিটার। তাহলে এটা হচ্ছে 30 মিটার, তাই না? এবার আসো, এটা তো পুরোটা একসাথে বের করা সম্ভব না, আগে আমরা এই ত্রিভুজটা বের করি। এই ত্রিভুজটা বের করলে কি হয়, এই ত্রিভুজের ক্ষেত্রে হাফ ইন্টু ভূমি হচ্ছে 3 থেকে 4 মানে হচ্ছে 1 ইন্টু উচ্চতা হচ্ছে 20। তাহলে আমরা বলতে পারি এখানে 10 মিটার। অ্যান্ড লাস্ট ওয়ান, এই যে আয়তক্ষেত্র, এটা চিন্তা করলে এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল মানে কি, ভূমি ইন্টু উচ্চতা, 4 থেকে 5 সেকেন্ড মানে 1 ইন্টু উচ্চতা কিন্তু কত, এই যে এটা হচ্ছে 10, তাহলে আমাদের 10, তাহলে এটা হচ্ছে কত 10। তাহলে দেখো টোটাল 30 40 50, আনসার 50 মিটার, আনসার 50 মিটার। আশা করি বুঝতে পারছো। অ্যাকচুয়ালি এটা এমসিকিউটা আসছিল এরকম আসছিল, এরকম আসলে আমার আনসার হবে 50 মিটার, আনসার হবে 50 মিটার। তো তোমার বইতে চিত্রটা একটু ভুল দেওয়ার কারণে আমাদের আনসারটা চেঞ্জ হয়ে গেছে, সেটাও আমি দেখাবো। আগে বলো একটু ক্লিয়ার কিনা বলো। এতটুকু আশা করি সবার ক্লিয়ার, যে আমাদের এখানে সরণ আর দূরত্ব সেম। তো তোমাদের বইতে যে কাজটা করছে, সেই কাজটা হচ্ছে এই অংশটা দিয়ে নাই। তাহলে আমরা সোজা সাপটা চিন্তা করতে পারি কি ভাইয়া, বস্তু যাত্রা আরম্ভ করছে এখান থেকে, এর মানে প্রথম 2 সেকেন্ড বস্তুর কোনো ডেটা নাই, এর মানে বস্তু এক জায়গায় আছে। হঠাৎ করে 2 সেকেন্ড থেকে যাত্রা শুরু, তখন তো এবার তোমার দেখো এটা চেঞ্জ হয়ে যাবে। তখন হচ্ছে এই ত্রিভুজের ক্ষেত্রফল হবে এটা, এই যে এটা, তখন এটা হবে হাফ ইন্টু ভূমি হচ্ছে 2 থেকে 3 মানে হচ্ছে 1 ইন্টু উচ্চতা 20, তখন হচ্ছে 10, তখন এটা হয়ে যাবে 10 মিটার। তখন আমরা বলতে পারবো 10 মিটার 10 মিটার 10 মিটার, আনসার হয়ে যাবে 30 মিটার। তো এটা হচ্ছে কুমিল্লা বোর্ডের প্রশ্ন, এটা কুমিল্লা বোর্ড 2015, কুমিল্লা বোর্ড 2015। তো এটা হচ্ছে তোমার
যে জিনিসটা আমাদের এটাই আজকের জন্য লাস্ট, আর কিছু নাই। আমাদের গ্রাফের যত কিছু পড়ানো সব কিছু আলহামদুলিল্লাহ পড়াই ফেলছি। তো এটা হচ্ছে আমাদের অনেকে বুঝে না আসলে, হ্যাঁ। তো আর তোমাকে যেটা বললাম, এটার আসলে প্রকৃতপক্ষে গ্রাফটা কেমন আমরা একটু আগে যেটা করেছিলাম সেরকম আসছিল, কিন্তু বইগুলোতে এডিট করতে করতে এমন এডিট করা করছে ওইটাই বাদ দিয়ে দিছে। সো এটা বাদ দিলে আনসারটা চেঞ্জ হয়ে যাবে না? তো আমি ওই জন্য দুইটাই দেখাইছি। আনসার এভাবে থাকলে কী হবে, এভাবে থাকলে কী হবে, তোমার যেটা ইচ্ছে দেখো। তুমি কোনো কোনো বইতে দেখবে আনসার দিয়েছে 50, কোনো কোনো বইতে দেখবে আনসার দিয়েছে 30। যেখানে 30 সেখানে গ্রাফটা আসলে এরকম, যেখানে 50 সেখানে গ্রাফটা হচ্ছে ওই এইদিকে একটা দাগ আছে, হ্যাঁ। তো কনফিউজ হওয়ার কোনো কারণ নাই, সাথে আছে এই মোবাইল, সব কিছু অ্যানালাইজ করে আমি আনসারটা তোমাকে বলে যাই। সো আজকের ক্লাস এতটুকু পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।